বর্তমান সময়ের দুর্ধর্ষ ফাইটার মেয়েটি যে কিনা কোনো ম্যাচেই হারতো না, সে টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীনকালে এবং সেখানে তার দেখা হয় একজন রোগা দুর্বল রাজকুমারের সঙ্গে। মেয়েটি কিভাবে রাজকুমারকে বাঁচাবে এবং কিভাবে সে এক ডাকাত দলের সর্দার হয়ে উঠবে, সেই নিয়ে ভীষণই মজার এবং এন্টারটেইনিং একটা ড্রামা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা একটা ফাইটিং ম্যাচের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা আমাদের প্রধান চরিত্র সিসিকে দেখতে পাই, যে একজন ফাইটার ছিল। এবার সেখানে তো সিসির অপোজিটে একজন খুবই শক্তিশালী ফাইটার ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে সিসি আসলে কোনো ম্যাচেই হারতো না এবং সিসি তো তার এক ঘুষিতেই অপোজিটের ফাইটারটিকে কাট করে দেয়। এবার ফাইটারটি তো পড়ে গিয়েও আবারও উঠে পড়ে এবং সিসির সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সিসি তার অ্যাটাক সেখানেই আটকে দেয়। কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আসলে ফাইটারটি সিসিকে মারার একটি প্রচেষ্টা ছিল। আসলে লড়াই করে বা ফাইট করে সে তো সিসিকে হারাতে পারতো না, তাই জন্যই সে অন্য পন্থা অবলম্বন করেছিল। তার হাতে আমরা একটা বিষাক্ত সূঁচ দেখতে পাই এবং সেই সূঁচের বিষই সে সিসির হাতে ফুটিয়ে দেয়, যেটার ফলে সিসি সেই ফাইটেই মারা যায়। এবার আমরা প্রাচীন কালের দৃশ্য দেখতে পাই এবং আমরা সেখানে আমাদের যুবরাজ পার্সিকে দেখতে পাই, যে কিনা একজন রোগা সোগা যুবরাজ ছিল এবং তার পিছনে কিছু আততায়ী হামলা করেছিল। এবার যুবরাজ পার্সি তো সেখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করছিল এবং তখনই সেখানে টাইম ট্রাভেল করে সিসি হাজির হয়। আর ঠিক যেমন ভাবে হিরোরা হিরোইনদের বাঁচায়, সেইভাবেই সিসি পার্সিকে সেখানে ধরে নেয়। অপরদিকে আমরা দেখতে পাই যুবরাজ পার্সির বাবা, অর্থাৎ এই সাম্রাজ্যের মহারাজকে, যে কিনা ভীষণই অসুস্থ ছিল এবং বলা যায় তার মৃত্যুশয্যায় ছিল। এবং সেখানে আমরা পার্সির ভাই অর্থাৎ রাজকুমার ইয়ানকে দেখতে পাই। এবার ইয়ান তো বলে ওঠে যে বাবা, তোমাকে আমি ভালোই ভালোই বলছি যে তুমি আমাকেই পরবর্তী রাজা করে দাও। তুমি কি ভাবছো আমি পার্সির থেকে কম যোগ্য? আমি মহারাজা হওয়ার যোগ্য নই? এবং সে তো বলতে গেলে তার বাবার গলা ধরে তাকে জোর করে একটা বিষাক্ত তরল খাইয়ে দেয়। মানে ইয়ান তার বাবাকে অর্থাৎ মহারাজকে স্লো পয়জনিং করার চেষ্টা করছিল। এবার মহারাজ তো তখনই বলে ওঠে যে সৈন্যরা আমাকে বাঁচাও, কিন্তু ইয়ান তো তখনই তার বাবাকে ভেঙে বলে যে সৈন্যরা আমাকে বাঁচাও, এখানে কেউই তোমাকে বাঁচাবে না, কারণ এখন এই রাজপ্রাসাদের সমস্ত সৈন্যই আমার দলে। তুমি তো জানোই বাবা, আমি প্ল্যান ছাড়া কোনো কিছুই করি না। এবার তুমি মরলে একমাত্র আমি এই সাম্রাজ্যের রাজা হব। এবং এই বলে ইয়ান তো সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা আবারও জঙ্গলের দৃশ্যে ফিরে আসি। এবার সেখানে তো সিসি আর পার্সিকে সেই আততায়ীর দল ঘিরে ধরে। এবার সিসি তো প্রথমে বুঝতেই পারেনি যে সে টাইম ট্রাভেল করে প্রাচীনকালে চলে এসেছে এবং সিসি ভাবে যে নিশ্চয়ই এটা কোনো সিনেমার শুটিং হচ্ছে। সিসি বলে যে সরি, আমি তোমাদের শুটিং এর মাঝখানে চলে এসেছি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এবার একজন আততায়ী তো বলে ওঠে যে চলে যাচ্ছি মানে? তুমি যেতে চাইলেই তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে এখানেই মরতে হবে। এবার এই বলে তো তাদের মধ্যে মারামারি লেগে যায় এবং তখনই সিসির গায়ে এক ফোঁটা রক্ত ছিটিয়ে আসে। সিসি বুঝতে পারে যে এটা কোনো শুটিং না, এটা সত্যিকারেরই মারামারি হচ্ছে। এবং সিসি তো পার্সের পিছনে লুকিয়ে পড়ে যে এটা কি হচ্ছে, এবং সিসি সেই ডাকাত বা আততায়ীদের উদ্দেশ্যে বলে যে তোমরা আসলে এখানে কিসের জন্য এইসব করছো? তোমরা কি টাকার জন্য এইসব করছো? আমার কাছে তো একদম টাকা নেই। এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে ওর কাছে টাকা আছে, ওর থেকে চাও। এবং তখনই সেই আততায়ীর একজন বলে ওঠে যে কি, তুমি কি আমাকে কোনো সামান্য ডাকাত ভাবছো নাকি? আমি কে তুমি জানো না? আমার নামে শহরে হুলিয়া জারি আছে। আমি এই সাম্রাজ্যের ১ নম্বর কিলা। আমাকে যে ধরতে পারবে সে ৫,০০০ স্বর্ণমুদ্রা পাবে, আর তুমি আমার সাথেই আর কি করছো? এবার সিসি তো তখনই পার্সিকে বলে যে ৫,০০০ স্বর্ণমুদ্রা, তার মানে সেই টাকায় তো আমি মনে হয় প্রাচীন যুগে একটা বাড়ি কিনে ফেলতে পারবো। এবং পার্সি বলে যে হ্যাঁ, তা তো সহজেই পারবে। এবং তখনই সিসি তার ফাইটিং স্কিল দেখায় এবং সে তো এক ঘুষিতেই শহরের ১ নম্বর কিলারকে একেবারে গাছে উঠিয়ে দেয়। এবার এই দৃশ্য দেখে তার দলের অন্যরা তো সিসির দিকে তেড়ে আসে এবং সিসি তখনই তার এক এক ঘুষিতে তাদেরকে একদম উড়িয়ে উড়িয়ে চিৎপটাং করে দেয়। এবং এই দৃশ্য দেখে পার্সিও তো সেখানেই অজ্ঞান হয়ে গেছিল। এবার আমরা পরদিন সকালবেলা দৃশ্য দেখতে পাই। সিসি তো সকালে উঠেই নানা রকম মন্ত্র বলে আবারও ভবিষ্যতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু স্বাভাবিকভাবেই এই সমস্ত আলতু ফালতু মন্ত্র কোনো কাজেই আসে না এবং সে তো ধপাস করে গাছ থেকে নিচে পড়ে যায়।
এবার পার্সি তো তখনই ঘুম থেকে উঠে দেখে যে সিসি এইসব করছে, এবং সিসি তো তখনই তার চুলের কাঁটা পার্সির দিকে দিয়ে বলে যে তুমি একদম আমার কাছে আসবে না। তোমার সাথে থাকলেই আমার মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হবে। তাছাড়া তোমার পিছনে এত কটা লোক কেনই বা পড়েছিল? আমার থেকে তুমি ৩ কিলোমিটার দূরে থাকবে। এবং এই বলে সিসি তো সেখান থেকে দূরে চলে আসে এবং সে শহরে ঢুকে পড়ে। কিন্তু সকাল সকাল ঘুরতে ঘুরতে সিসির তো বেশ খিদে পেয়ে গেছিল, এবং সে তো একটা নুডলস শপের সামনে দাঁড়িয়ে ভাবছিল যে কি করে সে খাবার জোগাড় করবে, কারণ তার কাছে তো কোনো টাকাই নেই। এবং তখনই সেখানে পার্সি আসে। পার্সি বলে যে তুমি তো আমাকে ছেড়ে চলে এসেছিলে, এখন বলো তুমি কি আমার বডিগার্ড হতে রাজি হবে? আমি যদি তোমাকে নুডলস খাওয়াই তার বদলে তুমি আমায় প্রোটেক্ট করো। এবার সিসি তো তখনই বলে ওঠে যে কি, আমি এত সস্তা নই যে নুডলসের বদলে তোমার বডিগার্ড হয়ে যাব। এবং পার্সিতা তখনই বলে যে শুধু নুডলস না, তোমাকে এই কাজের জন্য আমি মাইনেও দেব। এবং পার্সি তখনই একটি চেক বার করে সিসিকে দেয় যে এটা হচ্ছে তোমার অ্যাডভান্স মাইনে। এখানে ১,০০০ টাকার একটা চেক রয়েছে, তুমি এই টাকাটা পরে অন্য কোনো জায়গা থেকে ভাঙিয়ে নিতে পারবে। এবার টাকা পেয়ে সিসি তো খুবই খুশি হয়ে যায়, এবং পার্সি তখনই তাকে কিছু ছেলেদের পোশাক দিয়ে বলে যে তুমি এই পোশাকটা পরে নাও, যাতে কেউ বুঝতে না পারে যে তুমি একটা মেয়ে, তুমি ছেলের ছদ্মবেশেই আমার সাথে থাকো। এবং সিসি তখনই ছেলের মতো সেজে, অর্থাৎ ছেলেদের জামা কাপড় পরে বেরিয়ে আসে। এবার তারা দুজনে তো ওই নুডল শপে বসে খাওয়া দাওয়া করছিল, এবং তখনই পার্সি দেখে যে তাদের পাশের টেবিলে কিছু লোক বসে আছে, যারা খুবই অদ্ভুতভাবে তাদের দেখছে এবং তাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এবার পার্সি তো তখনই বলে ওঠে যে সিসি, পাশের টেবিলের এই লোকগুলোকে দেখো, এদের দেখে আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু পার্সি তখনই দেখে যে সিসি তো তখনই মুখ থেকে ফেনা উঠে সেখানেই অজ্ঞান হয়ে যায়, এবং আমরা বুঝতে পারি যে পাশের টেবিলের লোকেরা আসলে ছিল একটা ডাকাতদের দল, এবং তারা সিসি আর পার্সিকে কিডন্যাপ করে নিজেদের আস্তানায় নিয়ে আসে। এবার তারা তো পার্সির কাছ থেকে একটা চিঠি পেয়েছিল, এবং সেটা তারা পড়ার চেষ্টা করছিল। এবার এখানে আমরা ডাকাত দলের সর্দার বাইজুকে দেখতে পাই। বাইজুর চেলারা তাকে বলে ওঠে যে সর্দার, এই চিঠিটাতে কি লেখা আছে? এই ছেলেটা আসলে কি? এবং ডাকাত দলের সর্দার বলে যে আমি কি করে জানবো? আমি কি পড়াশোনা জানি নাকি? মনে হচ্ছে কিছু একটা আজে বাজে চিঠি হবে। চিঠি নিয়ে আমাদের কি কাজ? এবং ততক্ষণে কিন্তু পার্সিকে বাঁচাতে তার যে সেনাপতি ছিল সে সেখানে চলে এসেছিল। কিন্তু পার্সি তাকে ইশারা করে যে এখন এখানে এসো না। এবার পার্সি তো আসলে সবসময় ভীষণই নরম ভাবে মেয়েদের মতো করে একদম মিষ্টি ভাবে কথা বলতো। এবং পার্সি তো তখনই বলে ওঠে যে ডাকাত দলের সর্দার, আসলে এটা আমার মায়ের কাছ থেকে একটা চিঠি। আমার মা খুবই অসুস্থ, তো আপনারা আমাদের ছেড়ে দিন, না হলে আমার মা তো মারাই যাবে। এবার বাইজু তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আমাকে দেখে কি মনে হয় আমি একজন ডাকাত? আমি এই সমস্ত নরম নরম কথাই ভুলে যাব না। এবার সিসি তো তখনই তার দড়ি ছিঁড়ে সেখানে উঠে পড়ে যে কি, ওর মা অসুস্থ আর তোমরা ওকে যেতে দিচ্ছ না। এবং ডাকাত দলের লোকেরাও তখনই তলোয়ার নিয়ে সিসির দিকে এগিয়ে আসে, কিন্তু স্বাভাবিকভাবেই সিসির ক্ষমতার সাথে তারা তো কেউই পেরে ওঠে না, এবং সিসি এক ঘুষিতেই তাদেরকে উড়িয়ে দেয়। এবার বাইজু তো তখনই সিসির পায়ের কাছে বসে পড়ে যে আমাদের ক্ষমা করে দাও, আসলে আমার মাও ভীষণ অসুস্থ, এবং আমার মাকে সারিয়ে তোলার জন্যই আমি এই টাকা জোগাড় করার জন্য ডাকাতি করছিলাম। আসলে আমার মাকে সারিয়ে তোলার জন্য একটা ভীষণই দামি ভেষজ দরকার, যেটার জন্য আমাকে ১,০০০ টাকা জোগাড় করতে হবে। কিন্তু আমি তো কোনো কাজবাজি জানি না, তাই আমি ডাকাতি করে লোকজনের থেকেই টাকা জোগাড় করার চেষ্টা করছি। এবং এই বলে বাইজু তো মা মা বলে কাঁদতে শুরু করে। এবার পার্সি তো বুঝতে পারে যে বাইজু নিশ্চয়ই এটা কোনো মিথ্যে কথা বলছে, কিন্তু সিসি তো মায়ের অসুস্থতার কথা শুনে একদমই গলে যায়, এবং সিসি বলে ওঠে যে ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। এবার পার্সি তাকে যে টাকার চেকটা দিয়েছিল সেটা সিসি বার করে। সিসি বলে ওঠে যে এই যে, আমার কাছে যথেষ্ট টাকা রয়েছে, কালকেই আমি এটা ভাঙিয়ে তোমাদের টাকা দিয়ে সাহায্য করব। এবং বাইজু তো তখনই বলে ওঠে যে সত্যি, তুমি আমাদের কাছে একজন দেবদূতের সমান, তুমি এত ভালো লড়াই কর এবং আমাদের এত সাহায্যও করছো, তুমি আমাদের ডাকাত দলের লিডার হয়ে যাও। আসলে বাইজু এবং অন্যান্য ডাকাতরা তো ভাবছিল যে সিসি আসলে একটা ছেলে, কারণ সিসি ছেলের পোশাক পরেছিল। এবার পার্সি তো তখনই মনে মনে ভাবে যে সিসি এটা কি করছে, কারণ পার্সি সিসিকে যে চেকটা দিয়েছিল সেটা আসলে নকল ছিল। সুতরাং পরের দিন যখন সিসি টাকা ভাঙাতে যাবে তখন কিন্তু সেটা ধরা পড়ে যাবে, এবং সে সিসিকে বাইরে নিয়ে এসে বলে যে তুমি এটা কি করছো, ওরা ডাকাত দলের সর্দার, ওরা নিশ্চয়ই তোমাকে মিথ্যে কথা বলছে। এবং সিসি তো তখনই বলে যে নিজের মায়ের অসুখ সম্বন্ধে কি কেউ মিথ্যে কথা বলে?
এবং এই বলে সে তো পার্সিকেই এক ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। এবার পার্সি ঠিক করে যে যে করে হোক রাতের মধ্যে সেই নোটটা তাকে সিসি থেকে ফেরত নিতেই হবে, না হলে পরের দিনই তো সে সিসির কাছে ধরা পড়ে যাবে। সে সিসিকে নকল চেক দিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল। এবার রাতের বেলা পার্সি সিসিকে অনেক বেশি করে ড্রিঙ্ক করিয়ে দেয়, যাতে সিসি অজ্ঞান হয়ে গেলে পার্সি তার থেকে সেই চেকটা নিয়ে নিতে পারে। কিন্তু তখনই সিসি পার্সির হাত ধরে নেয় যে তুমি কি করছো, এবং সে তো উল্টে পার্সিকে কোলে বসিয়ে নেয়। সিসি বলতে থাকে যে বাহ, এই মেল মডেলটা কি হ্যান্ডসাম, রাতের বেলা এ আমার কাছে কোথা থেকে এলো। মানে গল্পে কে যে নায়ক আর কে নায়িকা সেটা বোঝা যাবে না। এবং এই সব দৃশ্য দেখতে পায় বাইজু এবং তার ডাকাত দলের অন্যান্য লোকেরা। এবার তারা তো জানতো যে সিসি ছেলে, এবং তারা দেখে যে সিসি ছেলে হয়েও আর একটা ছেলের সাথে এই সব করছে। আর তখনই তো বাইজুর দলের একজন বলে ওঠে যে হ্যাঁ, আমাদের ডাকাত সর্দার কি তাহলে আসলে ছেলেদের পছন্দ করে? এবং বাইজু বলে যে হ্যাঁ, হতেই পারে, তোমাকে একটু ওপেন মাইন্ডেড হতে হবে, তাহলে আমরা সর্দারের সাথে এই ছেলেরই বিয়ে দেব। এবার আমরা দেখতে পাই যে সিসি তো পার্সিকে নিয়ে তার রুমে চলে এসেছিল, কিন্তু রোম্যান্স করার আগেই সিসি সেখানে ঘুমিয়ে পড়ে। এবং তখনই সেখানে জানলার বাইরে আমরা পার্সির সেনাপতিকে দেখতে পাই। এবং সেনাপতির সাথে কথা বলার সময় আমরা দেখতে পাই যে পার্সির গলার টোন কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছিল। অন্য সময় সে যে নরম করে কথা বলতো তেমনটা কিন্তু সে আদেও ছিল না। সে আসলে এরকম দুর্বল নরম থাকার অভিনয় করত, যাতে তাকে কেউ সন্দেহ না করে। এবার সেনাপতি তো তখনই বলে যে যুবরাজ, আমি আপনাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছি একবার, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, এবারে আমি সবসময় আপনার সাথে থাকবো। এবং পার্সি বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার সাথে সিসি রয়েছে, ও বেশ শক্তিশালী, সুতরাং ও আমাকে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু আগের দিন যারা আমার উপর হামলা করেছিল, তুমি কি তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছো? এবং পার্সি সেনাপতি জানায় যে হ্যাঁ, সে সমস্ত আততায়ীরা একটা বিশেষ কিলার গ্রুপ থেকে বিলং করে, এবং তাদেরকে কেউ কাজে লাগিয়েছিল। এবার পার্সি তো তখনই বলে যে তুমি এক্ষুনি খোঁজ লাগাও যে তাদেরকে কে আমার বিরুদ্ধে লাগিয়েছিল। এবং তখনই আমরা দেখতে পাই যে আসলে কে পার্সিকে হত্যা করার চেষ্টা করছিল, এবং সেটা ছিল পার্সিরই ভাই ইয়ান। ইয়ান নিজে রাজা হওয়ার জন্য যুবরাজ পার্সিকে হত্যা করার চেষ্টা করছিল। এবার সেই আততায়ী দলের লোকেরা তো ইয়ানকে খবর দেয় যে তাদের মিশন আনসাকসেসফুল হয়েছে, অর্থাৎ তারা পার্সিকে ধরতে পারেনি। এবং ইয়ান তো তখনই রেগে মেগে সেই আততায়ীকে সেখানেই মেরে দেয়। অপরদিকে আমরা পরের দিন সকালবেলা সিসি এবং পার্সিকে দেখতে পাই। এবার সকাল হতেই সিসি তো যায় ওই চেক থেকে টাকা ভাঙাতে, যাতে সে সেটা দিয়ে বাইজুর মাকে সাহায্য করতে পারে। এবং সেখানে গিয়ে সিসি জানতে পারে যে এটা আসলে নকল। এবার সিসি তো সঙ্গে সঙ্গে একটা বর্শা তুলে নেয় এবং পার্সিকে তাড়া করে যে তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছিলে, তোমাকে আমি ছাড়বো না। এবার পার্সি তো সিসির হাত থেকে পালানোর জন্য একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে, যে যেন ও আমাকে ধরতে না পারে, তাহলে আমাকে জ্যান্ত খেয়ে নেবে। কিন্তু সিসি তখনই সেখানে চলে আসে এবং পার্সিকে ধরে ফেলে। সিসি বলে যে সত্যি করে বলো যে তুমি কেন আমাকে এই সমস্ত নকল টাকা দিয়ে আমার সাথে ভণ্ডামি করছিলে। এবং পার্সি বলে যে আমাকে ক্ষমা করো, আসলে আমি ভীষণই বিপদের মধ্যে ছিলাম, তাই জন্যই আমি এমনটা করতে বাধ্য হয়েছি। এবার সিসি তো তখনই বলে যে তুমি সত্যি করে বলো তো তুমি কে, আর তোমার পিছনে এত লোক তারাই বা কেন করেছিল। এবার পার্সি তো এই কথার আসল উত্তর দিতে পারে না, এবং সিসি বলে যে আজ থেকে আমি আর তোমার বডিগার্ড নই, তুমি কখনোই আমার পিছনে আসার চেষ্টা করবে না। এবং এই বলে সিসি সেখান থেকে রেগে মেগে চলে যায়। কিন্তু পার্সি তখনই লক্ষ্য করে যে একটি গাছে তার নামেরই একটি পোস্টার রয়েছে, যে এই ছেলেটাকে খুঁজে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। মানে ইয়ান পার্সিকে খুঁজে বার করার জন্য এই পন্থা অবলম্বন করেছিল। এবার পার্সি যখন পোস্টারটা দেখছিল তখনই অপর দুই ডাকাত পার্সির ওপর হামলা করে। মানে এরা ছিল ওই আততায়ী দলের লোক যারা কিনা পার্সিকে খুঁজতে এসেছিল। অপরদিকে আমরা সিসিকে দেখতে পাই, যার কিনা বাইজুর সাথে দেখা হয়ে গেছিল। এবং বাইজু তো তখনই বলে এই যে টাকাটা কি তুমি পেয়েছো, তাহলে আমার মায়ের চিকিৎসার সাহায্য হবে। এবার সিসি তো তাকে বলতে পারে না যে টাকাটা আসলে নকল ছিল। এবং সিসি তখনই লক্ষ্য করে যে ওইদিকে অন্য ডাকাতরা পার্সির ওপর হামলা করছে। এবং সিসি তখনই বাইশুর হাতে যে রুটি ছিল সেটা নিয়ে নেয়, এবং সেটা ছুঁড়ে মারে পার্সির ওপর অ্যাটাক করা ডাকাতদের দিকে। এবং সেই রুটিতে এমনিতেই শক্ত ছিল, প্লাস সিসি এমন ভাবে ছুঁড়েছিল যে তাতে ডাকাতের মুখ ভেঙে যাওয়ার জোগাড় হয়। এবং সিসি সেখানে এসে সেই দুই ডাকাতকে রীতিমতো ঘুষি মেরে উড়িয়ে দেয়।
এবার পার্সি তো তখনই বলে যে সিসি তুমি এসে গেছো, এবং সিসি বলে যে হ্যাঁ, আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি? তুমি এত দুর্বল যে তুমি কি বা করবে? কিন্তু আমাকে কখনো আর মিথ্যে কথা বলবে না। যারা মিথ্যে কথা বলে তাদের আমি একদম পছন্দ করি না। এবং পার্সি তো বলে যে হ্যাঁ, আমি তোমাকে যে টাকাটা প্রমিস করেছি সেটা নিঃসন্দেহে দিয়ে দেবই দেব। এবং সিসি তো তখনই পার্সিকে রীতিমতো বুকে টেনে নেয়। এবার সিসি তো খুবই ভালো বিহেভিয়ার করছিল পার্সির সাথে, এবং পার্সি তো তাকে বলে যে আমরা কোথায় যাচ্ছি, এবং সিসি বলে যে কেন, আমরা ব্ল্যাক মার্কেটে যাচ্ছি, কারণ সেখানে আমি তোমাকে বেচে দেব। আসলে ওই যে পোস্টারটা সেটা সিসি অনেক আগেই দেখে নিয়েছিল, এবং যেহেতু পার্সি তাকে একবার ঠকিয়েছে তাই জন্য সেও ঠিক করে যে সেও পার্সিকে ধরিয়ে দেবে, এবং সিসি পার্সিকে ধরিয়ে দেয়। এবার সিসি মনে মনে ভাবে যে পার্সির ওপর নিশ্চয়ই প্রচন্ড অত্যাচার করা হবে, এবং তখনই সে গিয়ে পার্সিকে বাঁচাবে, অর্থাৎ তার রক্ষা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে আদতে পার্সির সাথে কি হয়। পার্সিকে তো সিসি ধরিয়ে দিয়েছিল, এবং সেখানে পার্সিকে বন্দি করে রাখা হয়েছিল, এবং তখনই সেখানে ইয়ানের দূত, অর্থাৎ বলা যায় এই সাম্রাজ্যের ইউনাক পার্সির সাথে দেখা করতে আসে। এবার পার্সি তো তাকে বলে যে ও, তুমিও তাহলে এখন ইয়ানের দলে চলে গেছো? এবং ইউনাক বলে যে নিঃসন্দেহে আমাদের রাজ্যে যার কাছে ক্ষমতা থাকবে আমি তার দলেই থাকবো। তাছাড়া আমার মনে হয় না যে আগামী 100 বছরেও তুমি রাজা হতে পারবে। ওকে খতম করে দিলেই আমার প্ল্যান সাকসেসফুল হবে এবং ইয়ান রাজা হয়ে যাবে। এবং এই বলে ইউনাক তো পার্সির গলায় তলোয়ার ধরে, এবং আমরা দেখতে পাই যে পর মুহূর্তেই সিসি সেখানে হাজির হয়, এবং সিসি সেখানে পার্সির জামা কাপড় এবং রক্তের চিহ্ন দেখতে পায়, এবং সিসি বুঝতে পারে যে তার মানে পার্সিকে অলরেডি হত্যা করা হয়েছে। এবার সিসি তো প্রচন্ড দুঃখ পায়, এবং সে পার্সির জন্য শোক সভার আয়োজন করে, এবং সে এবং তার ডাকাত দলের লোকেরা পার্সির জন্য ভীষণই কান্নাকাটি শুরু করে যে এটা কি হলো। বাইশু তো বলতে থাকে যে আমাদের ডাকাত দলের সর্দারের বিয়েও হলো না, আর তার আগেই তার পার্টনার মারা গেল। মানে তারা কিন্তু এখনো জানতো না যে সিসি আসলে একটা মেয়ে ছিল, এবং তারা যার জন্য শোক সভা মানাচ্ছিল, যার জন্য চোখের জল ফেলছিল, সেই পার্সিকে আমরা অপরদিকে দেখতে পাই, যে কিনা একটি সরাইখানায় গিয়ে দুজন সুন্দরী মেয়ের মাঝখানে বসেছিল। এবং সেই সরাইখানার যে মালকিন ছিল, অর্থাৎ কিনা মিস লিন, সে পার্সিকে কিছু লোকের নামের লিস্ট দেয়। মানে এরা ছিল সেই আততায়ীরা যারা কিনা পার্সির ওপর হামলা করেছিল। অপরদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। এবার ইয়ানের কাছে তো ইউনাখের চিঠি আসে যে তারা এবারেও পার্সিকে মারতে পারেনি, পার্সি তাদের হাত ফসকে বেরিয়ে গেছে। এবং এই খবর পড়ে ইয়ানের তো মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ইয়ান মনে মনে তো জানতোই যে সে যে করে হোক মহারাজ হবেই। এবং সেখানে আমরা তার পাশে ইয়ানের স্ত্রীকেও দেখতে পাই। এবার ইয়ানের স্ত্রী তো তখনই বলে ওঠে যে রাজকুমার, আপনি চিন্তা করবেন না, আপনি খুব তাড়াতাড়ি রাজা হবেন। কিন্তু ইয়ান তার স্ত্রীর এই কথাটায় ভীষণ রেগে যায় যে তার স্ত্রী তাকে কেন মহারাজা বলে সম্বোধন করলো না। এবং ইয়ান বলে ওঠে যে ও, তাহলে তুমিও মনে করো যে আমি মহারাজা হওয়ার যোগ্য নই? এবার তার স্ত্রী তো বলে যে না না, আমি এমন করে বলতে চাইনি, আপনি নিঃসন্দেহে মহারাজ হবেন। কিন্তু ইয়ান তো তখনই তার স্ত্রীকে সেখানেই হত্যা করে দেয়, এবং বলে যে যে আমাকে মহারাজ ভাবতে পারে না তার আমার সাথে থাকার কোনো দরকারও নেই। মানে ইয়ান পুরোই মাথা খারাপ টাইপের একটা লোক ছিল। এবং তখনই ইয়ান সেখানে তার বিশ্বস্ত লোক উইনিকে ডাকে, এবং আমরা দেখতে পাই যে উইনিও একজন মহিলা কিলার ছিল, এবং ইয়ান উইনিকে আদেশ দেয় যাতে উইনি তাড়াতাড়ি তার মিশন কমপ্লিট করে ফিরে আসে, মানে পার্সিকে হত্যা করে ফিরে আসে। এবার অপরদিকে আমরা দেখতে পাই সিসির ওখানে সিসি এবং বাইজু এবং অন্যান্য ডাকাতরা তো ভীষণ কান্নাকাটি করছিল যে পার্সি মারা গেছে। এবং তখনই সেখানে তাদের ডাকাত দলের অপর একজন লোক আসে, এবং সে বলে ওঠে যে সর্দার, পার্সি তো মারা যায়নি, আমি পার্সিকে কিছুক্ষণ আগেই শহরের একটা সরাইখানায় দেখেছিলাম, এবং সে তো সেখানে অন্যান্য মহিলাদের সাথে আনন্দ করছে। এবার এই কথা শুনে সিসির তো রাগে মাথা খারাপ হয়ে যায় যে এখানে আমি ওর জন্য শোকসভা বসিয়েছি আর ও ওখানে ফুর্তি করছে। এবং সিসি গিয়ে হাজির হয় সেই সরাইখানার বাইরে। এবার তারা তো জানতো যে পার্সি আসলে ভীষণই নরম এবং সুইট সফট স্বভাবের একটা ছেলে। এবং বাইজু তো তখনই বলে ওঠে যে সর্দার, আমার মনে হয় না পার্সি এখানে কোনো ফুর্তি করতে এসেছে। আমি শুনেছি যে এই সমস্ত সরাইখানাগুলোতে সুন্দর সুন্দর ছেলেদের কিডন্যাপ করা হয়, এবং তাদের ওপর মেয়েরা নানা রকমের অত্যাচার করে, এমনকি তাদের তো ওষুধ বানানোর কাজেও ব্যবহার করা হয়। আমাদের পার্সির সাথে এমনটা হচ্ছে না তো?
এবং সিসি তো এই কথা শুনে বলে যে কি, নাও তুমি আমার তলোয়ার নাও, গিয়ে এক্ষুনি পার্সিকে বাঁচিয়ে নিয়ে এসো। এবং সে বাইজুকে পাঠিয়ে দেয় পার্সিকে বাঁচানোর জন্য। অপরদিকে আমরা পার্সিকে দেখতে পাই এবং পার্সি তো সেখানে তার সেনাপতির সাথে আলোচনা করছিল যে তাদেরকে আগে ইয়ানের বিশ্বস্ত লোকেদের সরিয়ে ফেলতে হবে। এবং তখনই পার্সি বাইজুর গলার আওয়াজ সেখানে পায়। পার্সি বলে ওঠে যে আমি জানতাম সিসি ঠিকই আমাকে নিতে ফিরে আসবে। এবং সে তার সেনাপতির কানে কানে কিছু কথা বলে। এবার অপরদিকে আমরা দেখতে পাই বাইজু সেখানে ঢুকতেই কিছু মেয়েরা তো তাকে ঘিরে ধরে এবং বাইজু তার কাজ কমপ্লিট না করেই বেরিয়ে আসে। এবং সে সিসিকে বলে যে তুমি ভেতরে যাও, গিয়ে পার্সিকে বাঁচাও। এবার সিসি তো সেখানে ভেতরে যায় এবং সিসিকে ছেলে ভেবে সব মেয়েরা এগিয়ে আসে যে চলো আমাদের সাথে চলো। কিন্তু তখনই আমরা সেখানে উইনিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে উইনি আসলে সরাইখানারই একটি মেয়ে সেজে এখানে এসেছিল যাতে সে তার মিশন কমপ্লিট করতে পারে। কিন্তু উইনি হঠাৎই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা মুচকে পড়ে যায় এবং সিসি তাকে ক্যাচ করে নেয়। উইনি ভাবে যে সিসি একটা ভীষণ হ্যান্ডসাম ছেলে এবং উইনি তো প্রথম নজরেই সিসিকে ছেলে ভেবে তার প্রেমে পড়ে যায়। এবার উইনি তো তখনই সিসিকে বলে ওঠে যে তুমি যদি কিছু মনে না করো, আজকের রাত তো তুমি আমার সাথে কাটাবে। যদি রাতের বেলা আমার সাথে কেউ না থাকে তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে। এবার সিসি তো ভাবে যে সে একটা মেয়েরই সাহায্য করছে এবং সিসি তাতে রাজি হয়ে যায়। এবার সে যখন ওপরতলায় যায় সেখানে আমরা পার্সিকে দেখতে পাই। এবার পার্সি তো নিজেকে সৎ বা ইনোসেন্স প্রমাণ করার জন্য এই সরাইখানার যে মালকিন ছিল তাকে একটি নাটক রচনা করতে বলে। পার্সি নিজেকে দড়ি দিয়ে বেঁধে নেয় এবং সে এমন দেখায় যে যেন তার উপরই জোরজার করা হচ্ছে। এবং সিসি তো পার্সির গলা শুনে তখনই সেখানে আসে এবং মিস লিনকে সেখান থেকে ধাক্কা মেরে সরিয়ে পার্সিকে বাঁচিয়ে নিয়ে আসে। যদিও পার্সিকে বাঁচানোর মতো কিছুই ছিল না, পার্সি এখানে ভালোই মজা নিচ্ছিল। এবং সিসি যখন এখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই সরাইখানার অন্যান্য গার্ডরা সিসিদের ওপর হামলা করে। কিন্তু সিসি তো খুব সহজেই তাদেরকে কাবু করতে পারে এবং এই দৃশ্য দেখে উইনি তো আর ওই সিসির প্রেমে পড়ে যায় কারণ তার কাছে তো সিসি ছিল তার সেই ড্রিম ম্যান। এবার আমরা দেখতে পাই যে সিসি উইনি এবং পার্সিকে নিয়ে সরাইখানা থেকে বেরিয়ে আসে এবং তখনই উইনি বলে ওঠে যে ডাকাত দলের সর্দার, তুমি দয়া করে আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। আমি এই সরাইখানায় ফেঁসে গেছি কারণ আমার বাবা নেই, আমার মা নেই, আমাকে এখানে বিক্রি করে দেওয়া হয়েছিল। তাই তুমি দয়া করে আমাকে তোমার সাথে নিয়ে নাও। আসলে উইনি ভাবছিল যে তার তো এক ঢিলে দুই পাখি মারা হবে। এক, সে সিসির সাথে থাকতেও পারবে, আর সে যে মিশন নিয়ে এখানে এসেছে অর্থাৎ পার্সিকে হত্যা করার মিশন, সেটাও সে সহজেই কমপ্লিট করতে পারবে। এবার পার্সি বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল তো রয়েছে এই উইনি মেজার মধ্যে এবং সে সিসিকে বলে যে সিসি, এই মেয়েটার কথা শুনে আমার মনে হচ্ছে না যে বিশ্বাসযোগ্য, তুমি ওকে আমাদের দলে নিও না। কিন্তু সিসি উইনির এই সমস্ত কথায় একদম গলে গেছিল যে তার বাবা মানে একটা মেয়ে সারা জীবন এরম একটা নোংরা জায়গায় কষ্ট পাবে। এবং সে বলে যে উইনি, তুমি কেঁদো না, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে আশ্রয় দেব। এবং উইনি আর পার্সি দুজনেই মনে মনে ভাবে যে দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। মানে বলা যায় তারা দুজনেই ইনস্ট্যান্ট শত্রু হয়ে গেছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবার সিসি, পার্সি, বাইজু এবং তাদের সাথে উইনি একসাথে খাওয়া দাওয়া করছিল এবং তখনই উইনি চালাকি করে পার্সির ড্রিঙ্কে একটি পয়জন মিশিয়ে দেয় যাতে কিনা সে পার্সিকে সহজেই খতম করে তার মিশন কমপ্লিট করতে পারে। এবার সবাই তো তাদের নিজেদের নিজেদের ড্রিঙ্ক খেয়ে নেয় এবং উইনি মনে মনে ভাবে যে এবার তো পার্সি খতম। কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখতে পায় যে পার্সি তো খুবই ভালোভাবে হেঁটে চলে বেড়াচ্ছে, মানে তার পয়জনটা পার্সির ওপর কোনো প্রভাবই ফেলেনি। আসলে পার্সি বুঝেই গেছিল যে উইনি এখানে তাকে মারতেই এসেছে, তাই পার্সি আগে থেকে সমস্ত রকমের মেজারমেন্ট নিয়ে রেখেছিল। এবার পার্সি তো গোপনে তার সেনাপতির সাথে দেখা করে এবং তার সেনাপতি বলে যে তাহলে কি আমরা মেয়েটাকে সরিয়ে ফেলবো। এবং পার্সি বলে যে তার কোনো দরকার নেই, আমি তো বুঝতেই পেরেছি ওর কি উদ্দেশ্য, তাই কিছুদিন আমি ওর সাথে একটু খেলা করে নিই। অপরদিকে আমরা রাজপ্রাসাদে ইয়ান এবং মহারাজকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইয়ান তো তার বাবার গলায় তলোয়ার ধরে যে তোমাকে এখনো ভালোই ভালোই বলছি, তুমি আমাকে রাজগদি ছেড়ে দাও, তাহলে তোমারও কিছু হবে না আর আমিও মহারাজও হয়ে যাব। এবং মহারাজ তখনই বলেন যে এত সোজা না ইয়ান, আমি আমার একটা উইল বা বলা যায় একটা ডিগ্রি রেখে দিয়ে গেছি,
যেটা আছে পার্সির কাছে। সুতরাং আমি মারা গেলে সেই ডিক্রি যার কাছে আছে সেই কিন্তু মহারাজা হবে। সেই ডিক্রিতে আমি পার্সিকেই রাজা করেছি। সুতরাং তুমি কখনোই রাজা হতে পারবে না। এবার ইয়ান তো এই কথা শুনে প্রচন্ড রেগে যায়, কারণ সে তো ভাবছিল যে মহারাজার পার্সিকে মেরে ফেললেই সে রাজা হয়ে যাবে। এবং সে তখনই তার সৈন্যদের বলে যে পার্সি কোথায় আছে এখনই খুঁজে বার করো, এবং উইনিকে বলো যে ওই ডিক্রিটা যেন ওর থেকে জোগাড় করে। এবং এই খবর তো উইনির কাছে পৌঁছে যায় যে তাকে যে করে হোক পার্সির কাছ থেকে সেই ডিগ্রিটা খুঁজে বার করতে হবে। এবার আমরা সেই দিন রাতের বেলা দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সিসি তো প্রতিদিনকার মতো একটু একটু ড্রিঙ্ক করছিল। এবং তখনই সে ড্রিঙ্ক করে পার্সিকে বলে ওঠে যে পার্সি, তোমাকে একটা সত্যি কথা বলি, শোনো, আমি না এই দুনিয়া থেকে আসিনি, আমি একটা অন্য দুনিয়া থেকে তোমার দুনিয়াতে এসেছি। এবার পার্সির এই কথা শুনে একটু একটু বিশ্বাস হয়েই যায়, কারণ সে তো প্রথম থেকেই দেখেছিল যে সিসি কেমন একটু অদ্ভুত টাইপের, অন্যদের থেকে অনেকটাই আলাদা। এবং পার্সি তো বলে ওঠে যে তোমার দুনিয়া কি এখনের থেকে অনেকটা আলাদা? তাহলে এই দুনিয়াতে থাকতে তোমার ভালো লাগছে? এবং সিসি তখনই বলে যে খুব একটা খারাপ লাগছে না। হ্যাঁ, আমার দুনিয়া তোমার থেকে সত্যিই অনেকটা আলাদা। আমার বাবা আসলে ভীষণই শয়তান একটা লোক ছিল, যে খালি নানা রকমের বদমাইশি করে সমস্ত টাকা সেখানে লুটিয়ে দিত, অনেক ধার দেনা করেছিল। আর আমার মা ভীষণই অসুস্থ ছিল। আমি আমার মাকে বাঁচানোর জন্য ওই ফাইটে নাম দেওয়া শুরু করি। এবং আমি এত ফাইটে ভালো কেন হয়েছি জানো? কারণ আমার একটাই লক্ষ্য ছিল যেন আমি ফাইটগুলোতে জিতে টাকাটা কামাতে পারি, যাতে আমার মাকে বাঁচাতে পারি। তাই আমি প্রাণপণ চেষ্টা করতাম যে আমাকে জিততেই হবে। কিন্তু তারপরেও আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমার মা তো মারা গেছিল। এবং তখনই আমি বুঝতে পেরেছিলাম যে দুনিয়ায় টাকাই হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। লোকে বলে যে টাকা তোমাকে খুশি রাখতে পারে না, কিন্তু অন্তত টাকা তোমার কাছের মানুষগুলোর প্রাণ তো বাঁচিয়ে দিতে পারে। আর আমার বাবার সাথে তো তারপর থেকে আমার কোনো যোগাযোগই ছিল না। তাই জন্য আমার আর ওই দুনিয়ার প্রতি কোনোই টান নেই। এই দুনিয়াটা বরঞ্চ আমার বেশ ভালোই লাগছে। এবং পার্সি এইসব কথা শুনে বুঝতে পারে যে সিসি কেন কারুর মায়ের অসুস্থতা শুনলে এতটা ইমোশনাল হয়ে পড়ে। সবাইকে সাহায্য করার জন্য সে সব রকমের চেষ্টা করে। এবং পার্সি তখনই বলে যে আমার ছোটবেলাটাও খুব একটা ভালো ছিল না। আমি অনেক বড় একটা পরিবার থেকে বিলং করি, এবং সেখানে নানা রকমের কূটনীতি লেগেই থাকতো। আমার মা এই কূটনীতির চক্করে পড়েই মারা যায়। আর আমি তো ছোটবেলা থেকেই দুর্বল, তাই আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছিল। এবার সিসি তো তখনই পারসির গাল ধরে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আজকের পর থেকে তোমাকে আর কোনো কিছু সহ্য করতে হবে না, কারণ আমি তোমাকে বাঁচাবো। এবং এই বলে সিসি পার্সিকে নিজের কাঁধে শুইয়ে দেয়। মানে এই ড্রামাতে নায়ক আর নায়িকার আচরণ কিন্তু একটু এক্সচেঞ্জ হয়ে গেছিল, কিন্তু এটা দেখতে তো বেশ মজাই লাগছে। তোমাদের এই বিষয়টা কেমন লাগছে সেটা কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানিও। এবার সিসি তো তখনই পার্সিকে বলে ওঠে যে সবই তো হলো, কিন্তু আমি তোমাকে একটা কথা এখনো জিজ্ঞাসাই করিনি, তোমার আসল পরিচয় কি? আর সেদিন অত কটা লোক তোমার পিছনে কেনই বা তাড়া করেছিল? এবং পার্সি তখনই বলে ওঠে যে আজকে না বড্ড ঘুম পাচ্ছে, আমি তোমাকে অন্য কোনো একদিন এইসব ব্যাপারে বলবো। আসলে পার্সি সত্যি কথাটা সিসিকে বলতে চাইছিল না, যে সে আসলে এই রাজ্যের যুবরাজ। এবং সিসি তখনই রাগমাগ করে সেখান থেকে উঠে চলে যায়। এবার সিসি রাগ করার পরই তো সেখানে আসে বাইজু। এবং বাইজু পার্সিকে বলে যে তুমি কি আমাদের সর্দারকে পটাতে পারছো না? তাহলে আমি তোমাকে একটা বই দিচ্ছি। এই বইতে লেখা আছে যে কি করে কাউকে প্রেমের জালে ফাঁসাতে হবে। তুমি এই বইটা ফলো করো। এবার সেই বই ফলো করে পরের দিন সকালবেলায় পার্সি সিসির সামনে যায়। এবং সে তো নানা রকম কিউট কিউট অভিব্যক্তি করে সিসিকে পটানোর চেষ্টা করছিল। এমনকি সে মুখে গোলাপ টোলাপ নিয়েও সিসিকে পটানোর চেষ্টা করে। এবং তারা তো একে অপরকে কিস করতেই যাচ্ছিল, এবং তখনই সেখানে উইনি হাজির হয়। এবং উইনি এক গামলা কাপড় কাচার জল পার্সির গায়ে ছিটিয়ে দেয়। উইনি বলে ওঠে যে তোমার সাহস হয় কি করে, তুমি কেন আমাদের সর্দারকে চুমু খেতে যাচ্ছ? আসলে উইনি তো সিসিকে ছেলে ভেবে তাকে পছন্দ করতে শুরু করেছিল, তাই জন্য সে ভাবে যে দুটো ছেলে কেন এই ধরনের কাজ করবে, এবং সেই কারণেই সে পার্সির গায়ে জল ছিটিয়ে দিয়েছিল। এইবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। উইনি আবারও চেষ্টা করছিল যে পার্সিকে যদি কোনোভাবে ছড়ানো যায়, এবং সে পার্সির জলে একটি ওষুধ মিশিয়ে দেয়। এবার পার্সি তো সেখানে স্নানের জল দেখে ভাবে যে হয়তো সিসি তার জন্য এমন ব্যবস্থা করেছে, নাহলে এত সুন্দর জলে গোলাপের পাপড়ি চাপড়ি দিয়ে কেই বা তার জন্য ব্যবস্থা করবে। কিন্তু জলে হাত দিতেই পার্সির মাথা তো ঘুরে যায়, এবং সে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে সেখানে পড়ে যাচ্ছিল। কিন্তু সেখানেই পাশে লুকিয়ে ছিল উইনি, এবং পার্সি মাথা ঘুরে উইনির ঘাড়েই পড়ে যায়।
এবং এই দৃশ্য দেখে মনে হয় যে তাদের মধ্যে কিছু একটা চলছে। এবং তখনই সেখানে সিসি হাজির হয়। এবং সিসি তো এই দৃশ্য দেখে ভাবে যে ও, তার মানে পার্সি উইনিকে পছন্দ করে। এবং সিসি রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। এবার এই ঘটনায় পার্সি আর উইনি তো দুজনেই একে অপরের ওপর রাগ করে, কারণ উইনি ভাবছিল যে সিসি তাকে সন্দেহ করবে এবং পার্সি ভাবছিল যে সিসি অবভিয়াসলি তাকে সন্দেহ করবে। এবার পার্সি তো তখনই সিসিকে বলে যে সিসি, তুমি যেমন ভাবছো তেমনটা না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি অ্যাক্সিডেন্টালি ওর ওপর পড়ে গেছিলাম, আমাদের মধ্যে তেমন কিছুই নেই। এবং সিসি তো তখনই বলে ওঠে যে যদি থেকেও থাকে তাহলেও বা কি, তুমি কি ভাবছো আমি কি তোমাকে হিংসা করব নাকি? আর তাছাড়া আমি কেবলমাত্র টাকার জন্যই তোমার বডিগার্ড হয়েছি। তোমাকে ক্যাপিটালে পৌঁছে দিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে, তারপর আর আমাদের মধ্যে কিছুই থাকবে না। এবার পার্সি তো তখনই বলে ওঠে যে সিসি, আমি তোমাকে সিরিয়াসলি জিজ্ঞেস করছি, তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস রয়েছে? এবং সিসি তো কোনো মতেই এই কথা স্বীকার করে না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে বাইজু এবং তার দলের লোকজন এই সব দৃশ্য দেখছিল এবং তারা ভাবছিল যে আমাদের ডাকাত দলের সর্দারের জীবনে এইরকম হাঙ্গামা হবে সেটা তো মেনে নেওয়া যায় না। তাই এদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এবং তারা ঠিক করে যে তারা পার্সিকে সিসির বউ বানাবে। এবার পরের দিন সকাল হতেই সিসি যখন ঘরের দরজা খুলে সে দেখে যে সেখানে দুজন বিয়ের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা তো সঙ্গে সঙ্গে সিসিকে বরের পোশাক পরিয়ে দেয়। তারা বলে যে সর্দার, কংগ্রাচুলেশনস, আজকে আপনার বিয়ে। সিসি অবাক হয়ে যায় যে তার বিয়ে কার সাথে হবে। এবং সেখানে তারা পার্সিকে বউয়ের পোশাক পরিয়ে হাজির করে। এবার তোমরাই কমেন্ট করে জানাও যে পার্সিকে বউ সেজে কেমন লাগছিল। আমার তো মনে হয় যে তাকে অন্যান্য হিরোইনদের থেকেও অনেক বেশি সুন্দর লাগছিল। এবার সিসি তো পার্সিকে দেখে হাসি কন্ট্রোল করতে পারে না, কিন্তু সে তো ডাকাত দলের সামনে এটাও বলতে পারে না যে সে আসলে একটা মেয়ে এবং সে পার্সিকে সেখানে বিয়ে করে নেয়। কিন্তু এই কথা কানে যায় উইনির এবং আমরা দেখতে পাই যে উইনিও সঙ্গে সঙ্গে বিয়ের পোশাক পরে হাজির হয়। উইনি বলে যে আমি আমাদের ডাকাত দলের সর্দারকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম এবং আমি যদি সারা জীবন কারোর সাথে থাকি তাহলে শুধু তার সাথেই থাকবো। আর তাছাড়া আমাদের সমাজে একজন পুরুষ তো ৩টে পত্নী এবং ৪জন উপপত্নী রাখতেই পারে। তাই যদি আমি এবং পার্সি ওকে একসাথে বিয়ে করি তাহলে আশা করি কোনো সমস্যাই হবে না। এবার পার্সি তো বলে ওঠে যে না না, কখনোই এমনটা হতে পারে না। কিন্তু ডাকাত দলের লোকেরা এই কথায় ভালোভাবেই সায় দেয় যে কেন হবে না, আমাদের সর্দারের একজন স্ত্রী একজন উপপত্নী থাকতেই পারে। এবং আমরা দেখতে পাই যে উইনির সাথেও সিসির বিয়ে হয়ে যায় এবং তারা বিয়ের রাতে ৩ জনেই ফুলশয্যাতে ছিল। এবার হঠাৎই রাতের বেলা উইনি তো তার ছুরি বার করে এবং সে পার্সিকে হত্যা করতে যায়, কিন্তু তখনই সিসি ঘুমের ঘোরে উইনিকে সেখান থেকে সরিয়ে দেয়। এবার পার্সি তখনই চোখ খুলে দেখে যে সিসি উইনের দিকে ফিরে আছে এবং সে সিসিকে নিজের দিকে ফিরিয়ে নেয়। মানে তাদের মধ্যে রীতিমতো সিসিকে নিয়ে টানাটানি লেগে গেছিল। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই। সকালবেলা পার্সি তো খুবই ভালোবেসে সিসির ঘুম ভাঙিয়ে দেয় এবং সে তো সিসির ঘুম ভাঙানোর পর তার মুখটুক ধুয়ে দিতেও সাহায্য করছিল। ততক্ষণে উইনি গিয়ে সিসির জন্য গরম গরম স্যুপও তৈরি করে আনে এবং সিসি মনে মনে ভাবে যে আচ্ছা, এই জন্যই আগেকার দিনে লোকেরা এত কটা বউ রাখতো। এত ভালোবাসা যদি পাওয়া যায় তাহলে তো আমারও এইসবে কোনো আপত্তি নেই। এবার পার্সি তো তখনই বলে ওঠে যে উইনি, আমি যখনই সিসির সাথে থাকি তুমি কেন চলে আসো বলো তো? এবং উইনি বলে যে কেন আসবো না, সিসি তো আমারও স্বামী, আমরা দুজনেই সিসিকে বিয়ে করেছি, তাই আমিও আসতেই পারি। এবং তখনই পার্সি বলে ওঠে যে স্বামী, সিসি তুমি উইনিকে তাহলে এবার সত্যি কথাটা বলেই দাও যে তুমি আসলে একটা মহিলা। উইনি তো চমকে গিয়ে বলে যে কি, সেটা হতেই পারে না। সিসি আজ অব্দি আমার দেখা সবচেয়ে মাস্কুলিন একজন ম্যান এবং সে কখনো মহিলা হতেই পারে না। এবং সিসিও নিজে সত্যি কথাটা বলতে পারে না এবং সে বলে যে হ্যাঁ হ্যাঁ, সত্যিই আমি একজন পুরুষ। এবং আমরা দেখতে পাই যে উইনি আর পার্সি আবারও দুজনে সিসির ভালোবাসা পাওয়ার জন্য একে অপরের সাথে ঝগড়া করতে লেগে গেছিল। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে উইনি তো সিসির কাছে এসে তাকে খুব ভালোবেসে নাচ দেখাচ্ছিল, কিন্তু আসলে উইনির আলাদা উদ্দেশ্য ছিল। সে ইচ্ছা করে সিসির ড্রিঙ্কে একটা ঘুমানোর ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে সিসি সেই রাতের মতো ঘুমিয়ে পড়ে। উইনি বলে যে সর্দার, তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়ো, কারণ আজকে রাতে আমার একটা মিশন রয়েছে। এই পার্সিটাকে আমি আমার রাস্তা থেকে সরিয়ে দিই, তারপর আমি আর তুমি সারা জীবন ভীষণ আনন্দে থাকতে পারবো। এবং এই বলে উইনি তো পার্সির ঘরে যায় এবং তার ঘরে একটি ধোঁয়া ছেড়ে দেয় যাতে কিনা পার্সি সেখানেই অজ্ঞান হয়ে যায়।
এবং সে পার্সির সারা ঘর খুঁজতে শুরু করে মহারাজের সেই ডিক্রিটা খুঁজে পাওয়ার জন্য। এবং খুঁজতে খুঁজতে সে পার্সির জামার ভিতর থেকে মহারাজের সেই ডিক্রিটা খুঁজে পায়। কিন্তু তখনই হঠাৎই একটি ধোঁয়ায় উইনি নিজেও সেখানে অজ্ঞান হয়ে যায়। এবং উইনির ঘুম ভাঙলে সে দেখতে পায় যে পার্সি, ডাকাত দলের লোকেরা এবং সিসি সবাই তাকে ঘিরে রেখেছে। মানে তার এই শয়তানিটার কথা সবাই জানতে পেরে গেছিল। এবং সিসির তো তখনই মনে পড়ে যে আগের দিন রাতের বেলা ঘুমের মধ্যেও সে পার্সিকে মারতে গেছিল। তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে। এবার উইনি তো তখনই বলে ওঠে যে আসলে সর্দার, আমি প্রথম যেদিন তোমাকে ওই সরাইখানায় দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গেছিলাম। তাই জন্যই আমি পার্সিকে সহ্য করতে পারি না। আমি চাই না যে আমার তোমার ভালোবাসার মাঝখানে অন্য কেউ থাকবে। তাই জন্যই আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। এবার এই কথা শুনে সিসি তো মনে মনে ভাবে যে ইস, আমার কত ডিমান্ড, আমি এই দুজনের সাথেই সারা জীবন থাকবো। এবং তখনই উইনি তাকে জড়িয়ে ধরতে আসে। কিন্তু জড়িয়ে ধরতে গেলেই উইনি বুঝে যায় যে সিসি আসলেই কোনো পুরুষ না, সে একজন মহিলা। এবং উইনির তো স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, কারণ তার ড্রিম ম্যান আসলে একজন ওম্যান ছিল। এবং উইনি সেখান থেকে কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। এবার এই প্রথমবার ডাকাত দলের লোকেরাও বুঝতে পারে যে আসলে সিসি একজন মহিলা ছিল। কিন্তু তারপরেও কিন্তু তারা সিসিকে নিজের দলের সর্দার হিসেবে বজায় রাখে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে উইনি তো ইয়ানের কাছে ফিরে যায়। এবং সে পার্সিকে হত্যা করতে না পারলেও সে তো মহারাজের ডিগ্রিটা নিয়ে আসতে পেরেছিল। তাই জন্য ইয়ান তাকে কিছু করে না। এবং ইয়ান সেই ডিগ্রি নিয়ে মহারাজের কাছে যায় এবং সে বলে ওঠে যে বাবা, দেখছো এটা কি? তোমার সেই ডিগ্রি, এটা আমি পেয়ে গেছি। এখন আমাকে রাজা হওয়া থেকে আর কেউই আটকাতে পারবে না। এবং আমরা দেখতে পাই যে তখনই মহারাজ তার বালিশের তলা থেকে একটি ছুরি বার করেন এবং সেটি নিজের গলায় ধরে বলেন যে তুমি এত তাড়াতাড়িও আনন্দ উৎসব পালন করো না ইয়ান। আমি যদি আজকে নিজেকে হত্যা করি তাহলে অস্বাভাবিক মৃত্যু মনে করে আমার মিনিস্টাররা কিন্তু তদন্ত শুরু করবে। তখন কি তুমি আর এত সহজে রাজা হতে পারবে? আর তাছাড়া শুধু ডিগ্রি না, আমি পার্সিকে আমার শিলমোহরও দিয়ে রেখেছি। সুতরাং ওটা ছাড়া কেউই তোমাকে রাজা বলে মেনে নেবে না। এবার এই কথা শুনেই ইয়ানের তো আরো মাথা খারাপ হয়ে যায় এবং সে তার বাবার থেকে ছুরিটা কোনো রকমে টেনে নেয়। সে তার লোককে ডেকে আবারও সেই বিষাক্ত ওষুধ তার বাবাকে খাইয়ে দেয়। এবং সে বলে যে বাবা, না তো আমি তোমাকে মরতে দেব আর না তো আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। যতদিন না আমি রাজা হচ্ছি ততদিন এইভাবেই মৃত্যু আর জীবনের মাঝখানে তুমি ঝুলে থাকবে। এবং ইয়ান তখনই সেই লোকটিকে আদেশ দেয় যে পার্সিকে যে হত্যা করার হুকুমটি দেওয়া হয়েছিল সেটা ফিরিয়ে নেওয়ার জন্য। কারণ পার্সিকে এখন হত্যা করা যাবে না। যতদিন না সেই আর্মির শিলমোহর সে পাচ্ছে ততদিন পার্সিকে তাকে জীবিত রাখতে হবে। কারণ পার্সি সেটা কোথায় লুকিয়ে রেখেছে সেটা তো কেউই জানে না। এবার আমরা অপরদিকে পার্সি এবং সিসিকে দেখতে পাই। এবার এখন তো সবাই জেনেই গেছিল যে সিসি আসলে কোনো পুরুষ না, সে একজন মহিলা। এই সিসিও তার পুরুষের পোশাক ছেড়ে আবার মেয়েদের মতো সেজে নিয়েছিল। এবং আমরা দেখতে পাই যে পার্সি তো তার চুল আঁচড়ে দিচ্ছিল। এবং পার্সি তখনই সিসিকে বলে যে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এবং এই বলে পার্সি একটা শিলমোহর টাইপেরই জিনিস সিসিকে উপহার স্বরূপ দেয়। এবার সিসি তো ভাবে যে বাহ, এই জিনিসটা বেশ সুন্দর দেখতে এবং সে সেটা নিজের কাছে রেখে নেয়। কিন্তু এটা কিন্তু মহারাজের সেই টাইগার শিলমোহর ছিল না। এটা অন্য রকমের একটা জিনিস ছিল যেটা কিনা মাটি বা চীনা মাটি এই ধরনের জিনিস দিয়ে তৈরি ছিল। এবার পার্সি তো তখনই বলে যে সিসি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কিন্তু তার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমার বয়স কত? এবার সিসি তো তখনই বলে যে আমার বয়স 23। এবং পার্সি বলে যে হ্যাঁ, 23? তাহলে তো তোমার বিয়ের বয়স অনেকদিন আগেই পেরিয়ে গেছে। কারণ আগেকার দিনে তো মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হতো। এবং সিসি তো বলে যে কি বলছোটা কি, আমাদের সময় এই বয়সটা তো বিয়ের কোনো বয়সই না, মেয়েরা আরো পরে বিয়ে করে। এবং পার্সি তখনই বলে যে সে যাই হোক না কেন, বিয়ের বয়স তো তোমার হয়েছে, তাহলে তুমি বলো যে তোমার কেমন ছেলে পছন্দ? এবং সিসি তো বলে যে আমার আমার পছন্দ লম্বা, হ্যান্ডসাম, রিচ, বেশ বড়লোক টাইপের ছেলে। এবার পার্সি তো তখনই বলে যে বড়লোক, হ্যান্ডসাম, তা যদি কোনো রাজকুমার তোমাকে পছন্দ করে তাহলে? এবং সিসি বলে যে রাজকুমার, না 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 না, রাজকুমারকে আমি কখনোই বিয়ে করব না। কারণ আমি অনেক সি ড্রামা দেখেছি। এই সমস্ত সি ড্রামাতে যারাই কিনা রাজমহলে বিয়ে হয়ে যায় তাদেরকে অনেক রকমের কূট কাচালি সহ্য করতে হয়। সেই ধরনের কূটনীতি আমি সহ্য করতে পারবো না। আমি একটা সাধারণ মানুষকে বিয়ে করে সাধারণ জীবনযাপন করব। তাছাড়াও রাজকুমার মহারাজারা 100টা করে বিয়ে করে, এসব তো আমি আরোই সহ্য করতে পারবো না।
এবার সিসি তো এখনো অব্দি পার্সির আসল পরিচয়টা জানতোই না, এবং পার্সি তো সিসির এই কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এবার বাইরে বেরিয়ে আমরা দেখতে পাই পার্সি আবারও গোপনে তার সেনাপতির সাথে কথা বলে, এবং তার সেনাপতি তাকে জানায় যে ইয়ান প্রতিদিনই মহারাজকে একটা ভয়ানক বিষাক্ত টাইপের ওষুধ খাওয়াচ্ছে, তাই তাড়াতাড়ি পার্সিকে এবার রাজপ্রাসাদে ফিরে যেতে হবে, তা না হলে মহারাজের বিপদ হতে পারে। এবং পার্সি তখনই তার সেনাপতিকে কিছু কথা শিখিয়ে দেয়, এবং পার্সিরা ঠিক করে যে তারা পরের দিনই রাজপ্রাসাদ অর্থাৎ কিনা রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে পরের দিন সিসি, পার্সি এবং বাইজু তারা তিনজন জঙ্গলের মধ্যে দিয়ে তাদের যাত্রা শুরু করে। কিন্তু হঠাৎই যাওয়ার সময় একটি সাপ গাছ থেকে পার্সির কাঁধে পড়ে। এবার সিসি তো সঙ্গে সঙ্গে খুবই সাহসিকতার সাথে সেই সাপটাকে সরিয়ে দেয়, কিন্তু ততক্ষণে সাপটা পার্সির গলায় কামড়ে দিয়েছিল। এবার পার্সি তো প্রচন্ড ভয় পেয়ে যায় যে এবার কি হবে, এবং তখনই হঠাৎ জঙ্গলের মাঝখানে একজন পথিকের সাথে তাদের দেখা হয়, এবং আমরা দেখতে পাই ভিক্টরকে। ভিক্টর এই জঙ্গলের মধ্যে দিয়েই কোথাও একটা যাচ্ছিল, এবং সে বলে যে তার চিকিৎসা সম্বন্ধীয় কিছু জ্ঞান রয়েছে, তাই সে পার্সিকে ঠিক করতে কিছুটা সাহায্য করতে পারে। এবং সে তো তখনই পার্সির গলায় মুখ লাগিয়ে সেখান থেকে রক্ত শুষে ফেলে দেয়, যাতে কিনা সাপের বিষ পার্সির দেহে ছড়াতে না পারে। এবং আমরা দেখতে পাই যে এই দৃশ্যটা কিন্তু একটু টাইপেরই ছিল, কিন্তু সিসি এই সমস্ত দেখে কিছুই বোঝে না। এবার ভিক্টর তো তখনই পার্সিকে একটি ওষুধ লাগানোর জন্য দেয়, যাতে কিনা তার ক্ষতটা তাড়াতাড়ি সেরে যায়। এবার ভিক্টর তো তখনই তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কোন দিকে যাচ্ছ, এবং সিসি বলে যে আমরা তো রাজধানীর দিকে যাচ্ছি, এবং ভিক্টর বলে যে আমিও তো সেই দিকেই যাচ্ছি, তা আমরা যদি একসাথে যাই আশা করি তোমার কোনো সমস্যা হবে না। পার্সি তো প্রথমে খুব একটা রাজি হচ্ছিল না, কিন্তু সিসি বলে যে পার্সি, ও তোমার প্রাণ বাঁচালো, রাজি না হওয়ার কি আছে। এবং তারা ভিক্টরকে নিজেদের দলে নিয়ে নেয়। এবার আমরা রাতের বেলা সিন দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সিসি তো আবারও ড্রিঙ্ক করে একদম বেচাল হয়ে পড়েছিল, এবং সে তো এবার ভিক্টরের দিকে তাকিয়ে বলে যে বাহ ভিক্টর, তোমাকেও কি হ্যান্ডসাম দেখতে। এবং এই সমস্ত দৃশ্য বাইজু এবং তার ডাকাত লোকেরা দেখতে পায়, এবং বাইজু তো তখনই তার লোকেদের সাথে আলোচনা করে যে মনে হচ্ছে আমাদের সর্দারের আর একটা বিয়ে দিতে হবে, এই ভিক্টর ছেলেটাও বেশ হ্যান্ডসাম, সর্দারকে আমরা এর সাথেও বিয়ে দিয়ে দিই, তাহলে কেমন হয়। যাই হোক, এবার ততক্ষণে সিসি তো একদমই ড্রিঙ্ক করে অজ্ঞান মতো হয়ে গেছিল, এবং পার্সে তাকে কোলে নিয়ে তাদের রুমে চলে যায়। এবং অপরদিকে আমরা ভিক্টরকে দেখতে পাই, এবং আমরা ভিক্টরের আসল পরিচয় জানতে পারি। আমরা দেখতে পাই যে আসলে ভিক্টর ছিল ইয়ান, এবং ইয়ান একটা মানুষের চামড়া তৈরি মুখোশের সাহায্যেই নকল পরিচয় নিয়ে এখানে এসেছিল, এবং সে ইচ্ছা করেই পার্সির সাথে মেলামেশা করার চেষ্টা করছিল, যাতে সে জানতে পারে যে ওই শিলমোহরটা কোথায় রয়েছে। এবার ইয়ান তো তখনই মনে মনে ভাবে যে পার্সি, তোমাকে তো আমি রাস্তা থেকে কিছুদিনের মধ্যেই সরিয়ে দেব, কিন্তু তোমার সঙ্গে যে মেয়েটা রয়েছে তাকে আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, সে তো আলটিমেটলি আমারই হবে। এবার পরের দিন সকালবেলা তারা তো আবারও তাদের যাত্রা শুরু করে, এবং ইয়ান বা বলা যায় ভিক্টর তো তাদের দলের সবাইকেই খুবই ভালোভাবে ট্রিট করছিল, তাদেরকে অনেক স্ন্যাক্স খাওয়াচ্ছিল, অনেক কিছু কিনে দিচ্ছিল, মানে বলা যায় তারা বেশ মজায় মজায় যাত্রা করছিল। এবার তখনই তো সিসি ভিক্টরকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ভিক্টর, একটু আগে যে তুমি একজন প্রহরীকে বেশ কিছু টাকা দিলে সেটা কিসের জন্য। এবং ভিক্টর বলে যে আসলে সেটা এই শহরে ঢোকার জন্য ট্যাক্স দিতে হয়েছে। আসলে আমাদের রাজ্যে আগে এত ট্যাক্স ছিল না, কিন্তু বর্তমানে যে যুবরাজ সে সাধারণ মানুষের ওপর নানা রকমের ট্যাক্স চাপিয়ে দিয়েছে, তাই এই অবস্থা। এবং সিসি তো তখনই যুবরাজকে খুবই গালমন্দ করতে থাকে যে হ্যাঁ, মহারাজাগুলো এমনই হয়, খালি মানুষের টাকা শুষবে আর নিজেরা বড়লোক হবে। মানে ভিক্টর এখানে আসলে পার্সিকে ছোট করার চেষ্টা করছিল, কিন্তু পার্সি তো তখনই মনে মনে ভাবে যে আমাদের সাম্রাজ্যে আগে 20 রকমের ট্যাক্স ছিল, কিন্তু আমি সাধারণ লোকের কথা ভেবে সেটা 7টা ট্যাক্সে পরিণত করি। তার মানে পরবর্তীকালে এই শয়তানিগুলো ইয়ান করেছে, যাতে কিনা লোকজনের থেকে সে বেশি টাকা লুটতে পারে। এবার ইয়ান তো তখনই বলে ওঠে যে দেখো, সামনেই একটা বাথ হাউস রয়েছে, তোমরা সকলেই কি সেখানে স্নান টান করে ভালো খাওয়া দাওয়া করতে চাও? চলো, আমি তোমাদের সকলকে রেস্টুরেন্টে ট্রিট দেব। এবারে এই কথা শুনে সকলেই তো সেই বাথ হাউসের দিকে রওনা দেয়, এবং তার সামনে যেতেই কেউ একজন ওপর থেকে পার্সির গায়ে একদম নোংরা জল ঢেলে দেয়, যাতে কিনা পার্সির গা থেকে একদমই নোংরা পচা গন্ধ বেরোতে শুরু করে। এবং সেখানে কিন্তু আমরা উইনিকেও দেখতে পাই, যে কিন্তু এই সবকিছুর পিছনে পিছনে ছিল এবং সব কাজই নজরে রাখছিল।
এবার পার্সি তো তখনই তার নোংরা গন্ধওয়ালা জামা কাপড় খুলে সিসিকে দিয়ে দেয় যে তুমি দয়া করে আমার এই জামা কেচে দাও। কিন্তু সিসি যখন জামা কাপড় কাচতে বসেছিল সেখানে ভিক্টর চলে আসে এবং ভিক্টর বলে যে সিসি, তুমি কেন জামা কাপড় কাচবে? তোমার এই নরম হাত কি জামা কাপড় কাচার মতো নাকি? কখনোই তোমার জামা কাপড় কাচা উচিত না, আমি কেচে দিচ্ছি। এবং এই বলে ভিক্টর তো নিজে জামা কাপড় কাচার দায়িত্ব নিয়ে নেয়। কিন্তু আসলে সে পার্সির জামা কাপড় সার্চ করে দেখতে চাইছিল যে পার্সি ওই শিলমোহরটা কোথায় রেখেছে। ভিক্টর অর্থাৎ ইয়ানের সন্দেহ ছিল যে নিশ্চয়ই কোনো না কোনোভাবে পার্সির জামা কাপড়ের মধ্যে শিলমোহর লুকিয়েছে এবং সে পার্সির জামার মধ্যে একটা সিক্রেট পকেট দেখতে পায়, যে পকেটের ভিতর একটা কালো রঙের বাক্স ছিল এবং ইয়ান বুঝতে পারে যে সে শিলমোহরটা পেয়ে গেছে। কিন্তু বাক্সটা খুলতেই সেখানে একটা চিঠি দেখা যায়, কিন্তু সেই চিঠিটা কেবলমাত্র একটা প্রেমপত্র ছিল এবং ইয়ান বুঝে যায় যে সে তো ঠকে গেছে, পার্সির এই জামা কাপড়ের মধ্যে শিলমোহর নেই। এবং ইয়ান ঠিক করে যে সে অন্যভাবে পার্সির থেকে কথা বার করবে। এবার ইয়ান তো কিছু অবচেতন করার ওষুধ নিয়ে পার্সির স্নান ঘরে যায় এবং সে পার্সিকে অবচেতন করে দেওয়ার চেষ্টা করছিল যাতে পার্সির থেকে সে আসল কথাগুলি জানতে পারে। কিন্তু এই সময় সেখানে হাজির হয় সিসি এবং সিসি এদেরকে এরকম অবস্থায় দেখে একদমই ভুল ধারণা করে এবং এই নিয়ে সিসি তো খুবই মন খারাপ করেছিল যে তাহলে কি সত্যি পার্সি আর ইয়ানের মধ্যে কিছু একটা চলছে নাকি। অপরদিকে পার্সি তো তখনই রাতের বেলায় ইয়ানের ঘরে যায় এবং সে বলে যে ইয়ান, তুমি কি উদ্দেশ্য নিয়ে তখন স্নান ঘরে আমার কাছে এসেছিলে? তোমার জন্য আমার আর সিসির মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। সত্যি করে বলো যে তুমি কে আর তুমি কি উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে এসেছো। এবং এই বলে পার্সি তো একটা ছুরি ইয়ানের গলায় ধরে, কিন্তু ইয়ান তখনই বলে ওঠে যে আমি কিন্তু তোমার প্রাণ বাঁচিয়েছি, সুতরাং তুমি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, আমি তোমার ভালোর জন্যই এটা করছি, অকৃতজ্ঞ হয়েও না। এবং তখনই পার্সির তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যে ছোটবেলাতেও ইয়ান কিন্তু তাকে একইভাবে অত্যাচার করত এবং সেই এক কথাই বলতো যে আমি তোমার ভালোর জন্যই এমনটা করছি, অকৃতজ্ঞ হয়েও না। কিন্তু পার্সির পরক্ষণেই মনে হয় যে ইয়ান কি এত ভালো ছদ্মবেশ ধারণ করতে পারবে? নিশ্চয়ই না, সুতরাং এটা ইয়ান হতে পারে না। এবার ভিক্টর বা ইয়ান তো তখনই বলে ওঠে যে কি ব্যাপার, কি হতে পারে না। এবং তাদের মধ্যে এই নিয়ে তর্কাতর্কি লেগে গেছিল এবং সিসিও ততক্ষণে সেখানে এসে গেছিল। এবার পার্সি তো বলে যে তুমি অকারণে আমাকে এত সাহায্য করছো, আমার প্রাণ বাঁচাচ্ছ, এটা তো হতে পারে না। এবং তখনই ইয়ান কথা ঘুরিয়ে বলে যে আমি তোমার জন্য এইসব করছি না, আমি এইসব সিসির জন্য করছি, কারণ প্রথম দেখাতেই আমি তাকে পছন্দ করে ফেলেছিলাম এবং সে তো সিসিকে রীতিমতো প্রপোজই করে বসে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার শহরে 40টা দোকান রয়েছে, আমি একজন নামী ব্যবসায়ী, আশা করছি তোমার এতে কোনো অসুবিধা হবে না, দরকার হলে আমি পার্সিকে ক্ষতিপূরণ হিসাবে 2টি সোনার চেন দিয়ে দেব। এবং এইসব যখন ভেতরে গন্ডগোল হচ্ছিল, বাইরে থেকে বাইজু এবং তার দলের লোকেরা তো এইসব দেখছিল এবং তারা তো রীতিমতো নিজেদের মধ্যে গসিপ করছিল যে তারা কার টিমে যাবে, তারা পার্সিকে সাপোর্ট করবে নাকি তারা ইয়ানকে সাপোর্ট করবে। ওদিকে পার্সি তো ততক্ষণে ইয়ানের ওপর প্রচন্ড রেগে গেছিল এবং সে তো রীতিমতো ইয়ানকে ছুরি মারতে যাচ্ছিল। কিন্তু সিসি তখনই বলে ওঠে যে পার্সি, এরকম করার কোনোই দরকার নেই, কারণ ভিক্টর আসার পর আমি বুঝতে পেরেছি যে আমি সত্যিই কাকে চাই, আমি বুঝতে পেরেছি যে আমি পার্সির সাথেই থাকতে চাই। এবং এই বলে সে তো পার্সিকে একটা কিস করে এবং সে বলে যে আমি আর পার্সি অলরেডি বিবাহিত, তাই আমি আর অন্য কারোর সাথে থাকতে পারবো না। এবার ইয়ান তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে সেখান থেকে চলে যায় এবং পার্সি খুবই খুশি হয় এবং সে আর সিসি তো রাতের বেলা রোম্যান্স করে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিনই সেই সরাইখানায় মহারাজার সিপাহীরা হাজির হয় এবং তারা বলে যে শহরে কিছুদিন আগেই একটা চুরি হয়েছে এবং তারা সন্দেহ করছে যে এদের মধ্যে কেউই চোর। আসলে তারা কিন্তু এদের এই ব্যাপারে সন্দেহ করছিল না, তারা ওই শিলমোহরটার জন্য এদের সবাইকে সার্চ করতে এসেছিল, চুরির কথাটা একটা বাহানা ছিল। এবার এই বলে সিপাহীরা তো সিসি, পার্সি এবং বাকি ডাকাত দলের লোকদেরও সার্চ করা শুরু করে, কিন্তু তাদের কারোর কাছেই লুকানো কিচ্ছু ছিল না। এবং তখনই একজন সিপাহী সিসির কোমরে সেই জিনিসটা দেখতে পায়, যে গিফটটা তাকে পার্সি দিয়েছিল। এবার সিসি তো বলে ওঠে যে না, এটা তো আমি দেব না, এটা আমার স্বামীর দেয়া একমাত্র উপহার। কিন্তু পার্সি তাকে বলে যে সিসি, এটা খুবই সামান্য একটা জিনিস, যখন মহারাজের লোকেরা চাইছে তুমি দিয়েই দাও। কিন্তু সিপাহীরা সেটা দেখে বলে যে সামান্য মাটির তৈরি একটা শিলমোহর, এটার এমন কি দামি জিনিস হবে, এবং তারা সেটা সিসিকে ফেরত দিয়ে দেয়।
এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা পার্সির সেনাপতি তার সাথে দেখা করতে এসেছিল এবং পার্সির সেনাপতি এবারে প্রমাণও এনেছিল যে কিভাবে ইয়ান ট্যাক্সের নামে লোকের টাকা চুরি করছে এবং সে এটাও জানায় যে বেশ কিছুদিন ধরেই ইয়ান রাজপ্রাসাদে নেই। এবার পার্সির তো সন্দেহ হয় যে ইয়ান কেন রাজপ্রাসাদে থাকবে না, তাহলে নিশ্চয়ই সে পার্সির খোঁজেই বেরিয়েছে এবং পার্সি তার সেনাপতিকে বেশ কিছু নির্দেশ দিয়ে দেয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই ইয়ানকে এবং তার সাথে আমরা মন্ত্রী সেনকে দেখতে পাই। মন্ত্রী সেন ইয়ানকে জানায় যে পার্সি বা সিসি এদের কারোর কাছে ওই শিলমোহর ছিল না, সুতরাং এবার তাদেরকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। এবার আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা মহারাজকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে পার্সি তার সাথে দেখা করতে এসেছিল। এবার মহারাজ তো পার্সিকে দেখে ভীষণই খুশি হয় যে পার্সি, তুমি ফিরে এসেছো। 2 মাস তুমি কোথায় ছিলে? তুমি জানো না ইয়ান আমার সাথে কি করেছে? এবার পার্সি তো বলে ওঠে যে কি, ইয়ান তোমাকে মারার চেষ্টা করেছে? নিজের বাবাকে ও এমন করছে? এবং মহারাজ বলে ওঠেন যে হ্যাঁ, সত্যি আমারই ভুল ছিল যে আমি তোমাকে আর তোমার মাকে সব সময় নিচু চোখে দেখেছি। আমি ইয়ান আর ওর মায়ের কথাই ভুলে গিয়ে তোমাদের অবহেলা করেছি। আমার ভুলটা আমি এখন বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে আমি অকৃতজ্ঞ একদল শিয়ালকে পুষছিলাম, যারা কিনা আমার পিছনে আমাকেই ছুরি মারবে। এবং পার্সে তো তখনই বলে ওঠে যে বাবা, তুমি বুঝতে পেরেছো? খুব ভালো কথা যে তুমি বুঝতে পেরেছো। এবং এই বলে সে একটা ছুরি বার করে এবং ছুরি বার করে সেটা মহারাজের পেটে ঢুকিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে এটা আসলে পার্সি ছিল না, এটা ছিল পার্সির মুখোশ পরা ইয়ান। এবং ইয়ান তখনই সেখানে মহারাজের যে খাস কর্মচারীটি লি ছিল তাকে ডাকে, মানে লি তো এতদিনে ইয়ানের হয়েই কাজ করছিল এবং ইয়ান বলে যে লি, এবার তোমার কাজ করার পালা শুরু, তাড়াতাড়ি মুখোশটা পরে নাও। এবার লি তো তখনই পার্সির মুখোশটা পরে নেয় এবং ইয়ান তখনই তার সৈন্যদের ডাকে যে সৈন্যরা তাড়াতাড়ি এসো, পার্সি মহারাজকে হত্যা করার চেষ্টা করেছে। এবার লি তো ততক্ষণে পার্সির মুখোশ পরে সেখান থেকে ছুটে বেরিয়ে যায় এবং সৈন্যরা এসে দেখে যে পার্সি সেখান থেকে ছুটে যাচ্ছে। মানে ইয়ান এমন ভাবে পুরো ঘটনাটা সাজিয়েছিল যাতে মনে হয় পার্সি রাজপ্রাসাদে এসে মহারাজকে হত্যা করার চেষ্টা করেছে এবং এই সব কথা কিন্তু পার্সি তখনও জানতো না যে তার নামে কি কি হচ্ছে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন সিসি, পার্সি, বাইজু এবং অন্যান্য ডাকাতরা বসে কথা বলছিল এবং তখনই বাইজু বলে ওঠে যে তোমরা শুনছো প্যালেসে কি হয়েছে? মহারাজকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং যুবরাজ পার্সি মহারাজকে হত্যা করেছে। এবার সিসি তখনই বলে ওঠে যে কি, যুবরাজ নিজে তার বাবাকে হত্যা করেছে? সেই যুবরাজকে তাহলে এক্ষুনি শাস্তি দেওয়া উচিত। এবং পার্সি তো এই প্রথম জানতে পারে যে তার নামে রাজসভায় এই সব হচ্ছে, কিন্তু পার্সি তো একবারের জন্যও রাজপ্রাসাদে যায়নি, তাহলে তার উপর মহারাজাকে হত্যার দোষ কি করে আসতে পারে? এবং তখনই হঠাৎ সিসির গা গুলিয়ে বমি আসে এবং পার্সি বুঝতে পারে যে সিসি তার সন্তানের মা হতে চলেছে এবং অন্যান্য ডাকাতরাও তো সেই নিয়ে প্রচন্ড খুশি হয় যে তাদের সর্দার মা হতে চলেছে, মানে তাদের দলে একটা মিনি ডাকাত সর্দার আসতে চলেছে। এবং পার্সি তখনই বলে যে সিসি, তুমি তো এখন অসুস্থ আছো, তুমি এই সরাইখানাতেই কিছুদিন রেস্ট নাও, আমি শহরে গিয়ে দেখে আসছি যে কি হচ্ছে না হচ্ছে, আর আমি সেখান থেকে একজন চিকিৎসককেও পাঠিয়ে দেব। এবার সিসি তো তখনই বলে যে কিন্তু আমি না থাকলে তোমাকে কে প্রোটেক্ট করবে? এবং পার্সি বলে যে কোনো চিন্তা করো না, রাজধানীতে আমি অনেককেই চিনি, সুতরাং আমাকে কোনো বিপদে পড়তে হবে না। আমি তাড়াতাড়ি আমার কাজ শেষ করে আবার ফিরে আসব, তারপর আমরা সারা জীবন একসাথে থাকব। এবং এই বলে পার্সি তো সেখান থেকে বেরিয়ে আসে। অপরদিকে আমরা ইয়ান এবং উইনিকে দেখতে পাই। এবার উইনি তো তখনই বলে যে এরপর আমাদের প্ল্যান কি, এবার আমরা কি করব? এবং ইয়ান বলে যে এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে পার্সিকে খুঁজে বার করা। আমি যতদূর জানি যে ও রাজধানীতে এসে পৌঁছে গেছে, এখন আমাদের লোকদের রাজধানীর কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে যাতে তারা তাড়াতাড়ি পার্সিকে ধরে ফেলতে পারে। এমনিতেও পার্সির নামে আমি যা রটিয়ে দিয়েছি, এখন আমি ওকে মৃত্যুদণ্ড দিলেও কেউই বাধা দেবে না, সুতরাং আমার রাজা হওয়া আর কেউই আটকাতে পারবে না। এবার অপরদিকে আমরা সিসিকে দেখতে পাই এবং বাইজুকে দেখতে পাই। সিসি তো মনে মনে ভাবছিল যে আমার কিছুদিন ধরে মনটা খুব আনচান করছে, পার্সি যে কোথায় গেল, কি করছে সেটাই বা কে জানে, ওর কিছু হবে না তো? তাছাড়া আমিও তো প্রেগনেন্ট নই, চিকিৎসক তো চেক আপ করেই বলেছে যে আমি বেশি খেয়েছিলাম বলেই গা গোলাচ্ছিল, তাহলে আমার তো ওর সাথেই যাওয়া উচিত ছিল। আমি বরং এক্ষুনি ওকে খুঁজতে বেরিয়ে পড়ি।
এবার সিসি আসলেই জানতো না যে পার্সি যুবরাজ, তাই সিসি তাকে এদিক ওদিক র্যান্ডামলি খুঁজছিল। অপরদিকে আমরা পার্সিকে দেখতে পাই যে কিনা তার সেনাপতির সাথে আবারও যোগাযোগ করে এবং সে সেখানে মন্ত্রী সেনকে ডেকে পাঠায়, অর্থাৎ যে কিনা আগে ইয়ানের সাথে মিলিত হয়েছিল। এবার পার্সি তো বলে যে মন্ত্রী সেন, তোমাকে আমি তোমার বিপদে সাহায্য করেছিলাম আর তুমি তার প্রতিদান এই দিলে। এবার মন্ত্রী সেন তো তখনই বলে ওঠে কাঁদতে কাঁদতে যে আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে আমি ইচ্ছা করে ইয়ানের সাথে মিলিত হয়েছিলাম। আসলে আমি তার মন জয় করার চেষ্টা করছিলাম, যাতে তার সমস্ত গোপন কথা আমি জানতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি যে কখনোই আমি আপনার সাথে কোনো রকমের বিশ্বাসঘাতকতা করব না। আপনি আমার সমগ্র পরিবারকে প্রাণদণ্ডের হাত থেকে বাঁচিয়েছিলেন, তাই তার প্রতিদান আমি নিজের প্রাণ দিয়েও দিতে পারি। এবং সে তো একটি ছুরি নিজের গলায় ধরে বল যে যুবরাজ, আমার লয়ালিটি প্রমাণ করার জন্য আমি নিজের প্রাণও দিয়ে দিতে পারি। এবং পার্সি তখন বলে যে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করছি। আমাদেরকে যে কোনোভাবে ইয়ানকে কোনো একটা ফাঁদে ফেলে প্রাসাদ থেকে বার করে আনতে হবে, এবং আমার মনে হয় এখন ওই মিলিটারি শিলমোহরের জন্য ও আমার কাছে আসতে রাজি হবে। তুমি ওকে গিয়ে এই কথাই বলবে। এবার আমরা দেখতে পাই যে মন্ত্রী সেন তো ওদিকে গিয়ে ইয়ানকে পার্সির সমস্ত প্ল্যান বলে দেয়। মানে মন্ত্রী সেন এখানে ডাবল গেম খেলছিল। মন্ত্রী সেন মনে মনে ভাবে যে এদের দুজনের মধ্যে যে জিতবে আমি আলটিমেটলি তার দলেই চলে যাব, আর যতদিন এরা দুজনেই বেঁচে আছে আমি দুজনের হয়েই কাজ করব। এবং ইয়ান তো পার্সির এই প্ল্যানের কথা শুনে ভাবে যে বাহ, পার্সি আমাকে ফাঁসাতে চাইছে, তাহলে এই সুযোগে আমি ওকেই কবজা করে নেব। আমি আমার সমস্ত সৈন্য নিয়ে পার্সিকে ঘেরাও করব। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। সিসি এবং বাইজু তো শহরে এসেছিল পার্সিকে খোঁজার জন্য, এবং তখনই ইয়ান আর উইনি তাদের দেখতে পায়। এবার ইয়ান তো মনে মনে ভাবে যে সিসি হচ্ছে একমাত্র এমন একজন যাকে পার্সি খুবই পছন্দ করে, সুতরাং তারা যদি সিসিকে নিজের হাতে রাখতে পারে তাহলে পার্সিকে কবজা করাও সহজ হবে। তো ইয়ান তখনই আবার ভিক্টরের ছদ্মবেশ ধারণ করে এবং সে সিসির সামনে গিয়ে বলে যে কি ব্যাপার, তোমরা এখানে, পার্সি কি তোমাদের সাথে আসেনি? এবং তখনই তো সিসি বলে ওঠে যে আসলে পার্সি এখানে একটা রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু সেটা কোন রেস্টুরেন্ট আমরা জানি না। এবং ভিক্টর তাকে বলে যে আমি তোমাকে সাহায্য করছি, চলো। এবার সে তো সিসি এবং বাইজুকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, কিন্তু সেখানে সে তাদের ধোঁয়া দিয়ে অজ্ঞান করে দেয়। এবং সে আর উইনি প্ল্যান করে যে রাতের বেলা যখন তারা পার্সিকে কবজা করতে যাবে, তখন পার্সিকে ব্ল্যাকমেল করার জন্য তারা সিসিকে ব্যবহার করতে পারবে। কিন্তু সিসি এই কথা শুনে নেয় এবং সিসি এই প্রথমবারের মতো ইয়ানের আসল রূপটা দেখতে পায়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। রাতের বেলা একদিকে পার্সি তো ভেবেছিল যে সে ইয়ানের জন্য ফাঁদ পেতেছে তাকে ডেকে আনার জন্য, এবং এখন আমরা মন্ত্রী সেনকে ইয়ানের সাথেই দেখতে পাই। অপরদিকে আমরা দেখতে পাই যে ইয়ানও অপেক্ষা করছিল যে কখন পার্সি এখানে আসবে, কারণ সেও ফাঁদ পেতেছিল পার্সিকে ধরার জন্য। এবং মন্ত্রী সেন ছিল এমন একজন যে কিনা ডাবল গেম খেলছিল। এবার মন্ত্রী সেন তো পার্সির তরফ থেকে ইয়ানের দিকে যাচ্ছিল তাকে খবর দেওয়ার জন্য, এবং তখনই তাকে মাঝপথে সিসি আর বাইজু ধরে। সিসি তো মন্ত্রী সেনের গলায় ছুরি ধরে বলে যে তুমি সত্যি করে বলো তো যে পার্সি কোথায় আর তুমি কার হয়ে কাজ করছো। এবং তখনই মন্ত্রী সেন শীষ বাজিয়ে দেয়, যেটা কিনা ইয়ানের জন্য একটা সিগন্যাল ছিল। এবার ইয়ানের লোকেরা তো তখনই তীর ধনুক চালাতে শুরু করে, এবং আমরা দেখতে পাই যে পার্সিও ভাবে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, তাই তার লোকেরাও তীর চালাতে শুরু করে। এবং বাইজু তখনই সিসিকে প্রোটেক্ট করে। সিসিকে প্রোটেক্ট করতে গিয়ে সেই তীর বাইজুর গায়েই লাগে এবং বাইজু সেখানেই পড়ে যায়। এবার ততক্ষণে তো উইনি এবং ইয়ান এসে সিসিকে বন্দি করে নেয়, এবং ইয়ান বলে ওঠে যে যুবরাজ পার্সি, তুমি কি এবার বেরিয়ে আসবে নাকি এখন তোমার প্রিয়তমাকে আমায় খতম করতে হবে? এবং অবভিয়াসলি তখন যুবরাজ পার্সি বেরিয়ে আসতে বাধ্য হয়, এবং সিসি এই প্রথমবারের মতো জানতে পারে যে পার্সি আসলে একজন যুবরাজ। এবং সিসি তো মিথ্যে কথা বলা ভীষণই অপছন্দ করত, তাই তার খুবই খারাপ লাগে। এবার ইয়ান তো তখনই বলে ওঠে যে এই যে আমার প্রিয় ভাই এসে গেছে। এবং সিসি তখনই বলে ওঠে যে পার্সি, তোমার মিথ্যে কথাগুলোর জন্য আজকে বাইজুকে প্রাণ দিতে হলো। তুমি কেন তোমাকে মিথ্যে কথা বলেছো? আমি তোমাকে প্রথম থেকেই বলতাম যে মিথ্যে কথা বলা আমার সবচেয়ে খারাপ লাগে। আমি তোমাকে এতটা বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারলে না যে নিজের আসল পরিচয়টা আমায় দেবে।
এবার পার্সি তো তখনই বলে ওঠে যে সিসি, আসলে আমার আসল পরিচয় জানলে তোমার বিপদ হতে পারে, তাই জন্যই আমি আমার আসল পরিচয়টা তোমাকে দিতে পারিনি। এবার উইনি তো তখনই সিসিকে একটা মাসেল শক্ত হওয়ার ওষুধ দিয়ে দিয়েছিল, যার ফলে কিনা সিসি একদমই নড়তে চড়তে পারছিল না। তাই জন্যই সে অন্যান্য সৈন্যদের সাথে মোকাবিলা করতে পারছিল না। এবং পার্সি তখনই বলে যে ইয়ান, সিসিকে এক্ষুনি ওর অ্যান্টিডোটটা দাও, না হলে কিন্তু ভালো হবে না। এবং ইয়ান বলে যে নিশ্চয় তুমি আমাদের সাথে রাজপ্রাসাদে চলো, তাহলেই আমি সিসিকে ছেড়ে দেব। এবং পার্সি ইয়ানের কাছে সারেন্ডার করতে বাধ্য হয় এবং ইয়ান পার্সিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং উইনিও সিসিকে তার অ্যান্টিডোট দিয়ে দেয়। এবার আমরা দেখতে পাই যে বাইজু তো এই ঘাত প্রতিঘাতেই মারা গেছিল এবং এতদিন যে লোকটা সিসির পুরো ভাইয়ের মতো হয়ে উঠেছিল তার সব বিষয় তাকে এত হাইপ করে রাখতো, সেই লোকটা মানে সিসির অন্যতম একটা সাপোর্ট সিস্টেম খতম হয়ে গেছিল এবং সিসি তো তাতে প্রচন্ড ভেঙে পড়ে। সে বাইজুর দেহকে সমাধি দেয় এবং সে মনে মনে ঠিক করে যে এই ডাকাত দলের সর্দার সে হয়ে থাকবেই থাকবে এবং তার ডাকাত দলকে সিসি এগিয়ে নিয়ে যাবে, তার দলের সমস্ত লোককে সে ভালো করে দেবে। এবং তখনই সেখানে পার্সির যে সেনাপতিটি ছিল সে সিসির সাথে দেখা করতে আসে। পার্সির সেনাপতি জানায় যে ওদিকে ইয়ান পার্সিকে ধরে তার উপর খুবই অত্যাচার করছে। এবার সিসি তো বলে যে চলো আমরা এখনই পার্সিকে বাঁচাতে যাই এবং তার সেনাপতি বলে যে নিশ্চয়ই, কিন্তু তার আগে আমার একটা জিনিস জানার আছে, কখনো কি যুবরাজ তোমাকে কোনো উপহার দিয়েছে বা মূল্যবান কিছু দিয়েছে? এবং সিসি তখনই তার কোমর থেকে সেই শিলমোহর টাইপের জিনিসটা খুলে দেয়, যেটা কিনা মাটির তৈরি ছিল, কিন্তু সেটা ভেঙে ফেলতেই তার মধ্যে থেকে সেই টাইগার শিলমোহর বেরিয়ে আসে, যেটা কিনা আসলে আর্মির শিলমোহর। মানে এই শিলমোহর থাকলে আর্মি তোমার সামনে ঝুঁকতে বাধ্য। তাই বলা যায় এই শিলমোহর যার কাছে আছে সেই এক প্রকার সমস্ত ক্ষমতার অধিকারী। অপরদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ান তো পার্সির ওপর প্রচন্ড অত্যাচার করছিল এবং সে তো রোগা দুর্বল পার্সিকে অত্যাচার করে মৃতপ্রায় করে ফেলেছিল, কিন্তু তারপরেও পার্সি মুখ খোলে না যে তার ওই টাইগার শিলমোহর সে কোথায় লুকিয়ে রেখেছে। এবার উইনি তো তখনই ইয়ানকে বলে যে মহারাজ, আর তো এই পার্সি আমাদের কোনো কাজেই লাগবে না, তাহলে ওকে খতম করে দেওয়া যাক। এবং ইয়ান তখনই বলে যে না, ওকে আমি গোটা সাম্রাজ্যের সামনে বিশ্বাসঘাতক রাজদ্রোহী প্রমাণ করব, তারপরেই না ওকে আমরা খতম করব। অপরদিকে আমরা সিসিকে দেখতে পাই। সিসি পার্সির সেনাপতি এবং ডাকাত দলের অন্যান্য সদস্যদের সাথে প্ল্যান করে যে তারা যে করে হোক পার্সিকে বাঁচাবে, তারা বাইজুর মৃত্যুর প্রতিশোধ নেবে। এবং তখনই সেখানে কেউ একজন এসে বলে যে আমি তোমাদের সাহায্য করতে পারবো, কিন্তু সেটা কে সেটা আমরা পরে জানতে পারবো। এবার আমরা অপর দিকে দেখতে পাই রাজসভার দৃশ্য। এবার ইয়ান তো মহারাজের গদিতে বসেছিল এবং সে বলে যে কিছুদিন আগে পার্সি মহারাজকে মারার চেষ্টা করেছে, মহারাজকে হত্যা করেছে। যে যুবরাজ মহারাজকে হত্যা করে সে কখনোই আর মহারাজ হওয়ার যোগ্য থাকে না। এবং তখনই তো উইনি সেখানে রক্তাক্ত পার্সিকে নিয়ে আসে। ইয়ান বলে ওঠে যে তুমি এতদিন ধরে দেশের ক্ষতির জন্য অনেক কিছু করেছো, সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছো, নিজের বাবাকে হত্যা করেছো, তুমি কি তোমার দোষ স্বীকার করছো? এবার পার্সি তো কখনোই নিজের দোষ স্বীকার করে না। পার্সি বলে যে আমি হচ্ছি এই সাম্রাজ্যের যুবরাজ, এই সিংহাসন তো এমনিও আমারই পাওয়ার কথা ছিল, তাহলে আমি কেন আমার বাবাকে মারতে যাব? এবং তখনই ইয়ান বলে ওঠে যে কারণ বাবা অর্থাৎ মহারাজ তোমাকে তোমার মন মতো করতে দিত না, তোমাকে লোকজনের উপর অত্যাচার করতে দিত না, তাই জন্যই তুমি মহারাজকে মারার চেষ্টা করেছো। এবার তখনই সেখানে হাজির হয় মন্ত্রী সেন এবং মন্ত্রী সেনও এখানে বিশ্বাসঘাতকতা করে পার্সির সাথে, কারণ সে তো প্রথম থেকেই দুমুখ ছিল এবং সেও পার্সির বিরুদ্ধে সাক্ষী দেয় যে সে জানে যে পার্সি কি ধরনের প্রতারণা করেছে। এবার ইয়ান তো তখনই বলে ওঠে যে বাবাকে যখন হত্যা করা হয়েছিল তখন আমাদের জেনারেল সেখানে ছিল এবং সে পার্সিকে পালাতে দেখেছে। আসলে তো সেটা পার্সির মুখোশ পরা মহারাজের সেই কর্মচারী নি ছিল এবং জেনারেল বলে যে হ্যাঁ, আমি নিজে পার্সিকে পালাতে দেখেছি। এবার একজন মন্ত্রী তখনই বলে ওঠে যে যাই হয়ে যাক না কেন, যদি না ইয়ানের কাছে টাইগার শিলমোহর থাকে তাহলে কিন্তু সে রাজা হতে পারবে না। এবং ইয়ান তখনই একটা টাইগার শিলমোহর বার করে। সে বলে যে বাবা মারা যাওয়ার আগে এটা আমাকে দিয়েছিল, আশা করি এখন আর কোনো মন্ত্রীর কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আসলে একটা নকল টাইগার শিলমোহর ছিল। এবার প্রত্যেক মন্ত্রী তো ভয় পায় যে কে ইয়ানের বিরুদ্ধে কথা বলবে এবং সকলেই বলে ওঠে যে হ্যাঁ, এটাই আসল টাইগার শিলমোহর।
কিন্তু জেনারেল দেখে বুঝতে পারে যে এটা নকল। কিন্তু ইয়ান তখনই বলে ওঠে যে জেনারেল, তোমার মায়ের শরীরটা নাকি কিছুদিন ধরেই খারাপ শুনছিলাম। তা সে তো শহরের বাইরে গ্রামে বসবাস করে, তার খোঁজটা একটু নিয়ে দেখো তো সে ঠিক আছে কিনা। এবং ভয় পেয়ে জেনারেলও বলে ওঠে যে হ্যাঁ, এটাই আসল টাইগার শিলমোহর। সুতরাং এখন থেকে ইয়ানকেই আমরা সম্রাট হিসাবে মেনে নেব। এবং সকলেই ইয়ানের সামনে বউ করতে বাধ্য হয়। এবং ইয়ান তো তখনই বলে ওঠে যে বাহ, এবার তাহলে আমি পার্সিকে মৃত্যুদণ্ড দেওয়ার হুকুম দিলাম। পার্সিকে এক্ষুনি এখানেই মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ পার্সি নিজের বাবাকে অর্থাৎ মহারাজকে হত্যা করেছে। এবং উইনি তো তখনই তার তলোয়ার বার করে পার্সিকে হত্যা করার জন্য। কিন্তু তখনই সেখানে হাজির হয় সিসি, এবং সিসি তো দরজা থেকেই বাইঝুর সেই প্রিয় শক্ত রুটি উইনের মাথায় ছুঁড়ে মারে, যাতে কিনা উইনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সিসি তো সেখানে এসে পার্সিকে দড়ি থেকে মুক্ত করে এবং সে আসল টাইগার শিলমোহর দেখায়। সিসি বলে যে আসল শিলমোহর তো আমার কাছে রয়েছে, তাহলে ইয়ানের কাছে যেটা রয়েছে সেটা কি? তোমরা নিশ্চয়ই এমন কারোর কথা শুনবে না যে মহারাজ কিনা নকল শিলমোহর নিয়ে ঘোরে। এবার ইয়ান তো তখনই রেগে মেগে বলে যে সৈন্যরা, তোমরা কি বাইরে বসে বসে মজা দেখছো? এই মেয়েটাকে ঢুকতে দিলে কেন? কিন্তু ততক্ষণে তো সিসি ডাকাত দল বাইরে সে সৈন্যদের খতম করেই দিয়েছিল। এবং আমরা দেখতে পাই যে তখনই সেখানে প্রবেশ করে মহারাজ, অর্থাৎ কিনা পার্সি এবং ইয়ানের বাবা, অর্থাৎ মহারাজ তখনও বেঁচে ছিলেন। এবং মহারাজ এসে বলেন যে কি ব্যাপার ইয়ান, তুমি আমাকে দেখে এতটা চমকে গেলে কেন? তো আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে তখন যে একটি লোক সিসিকে বলেছিল যে আমি তোমাদের সাহায্য করতে পারি, সেটা আসলে মহারাজই ছিল। মহারাজই সিসি এবং তার ডাকাত দলের সাথে সম্পূর্ণ প্ল্যানটা করে, কারণ একমাত্র মহারাজই ইয়ানের সমস্ত শয়তানি নিজের চোখে দেখেছিল এবং মহারাজের কথা সকলেই এক বাক্যে বিশ্বাস করত। এবার ইয়ান তো বলে ওঠে যে এটা কি করে সম্ভব? একজন মৃত মানুষ কখনোই বেঁচে উঠতে পারে না, নিশ্চয়ই এটা মহারাজের মুখোশ পরে অন্য কেউ এসেছে। কিন্তু তখনই সেখানে আসে মহারাজের সেই কর্মচারী লি, যে কিনা এমনিতে তো দেখাচ্ছিল যে ইয়ানের হয়ে কাজ করছে, কিন্তু আসলে সে সব সময় মহারাজের পক্ষেই ছিল। মহারাজকে বিষ দেওয়ার নাম করে সে কিন্তু কখনোই মহারাজকে বিষ দেয়নি, সে মহারাজকে প্রতিদিনই একটা টনিক খাওয়াতো। এবং সে সকলের সামনে ইয়ানের আসল রূপ ফাঁস করে দেয়, যে ইয়ানি তাকে মুখোশ দিয়ে বলেছিল যে সে যেন পার্সি রূপ ধারণ করে। জেনারেলও তখন বলে যে ঠিকই, আমি তখন যাকে পালাতে দেখেছিলাম সে তো অনেকটাই বেঁধে ছিল। যুবরাজ পার্সি তো বেশ অনেকটা লম্বা, আর যুবরাজ পার্সির চেহারার সাথে তার মিলও ছিল না। আসলে আমি কিছুক্ষণের জন্য ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম, তাই এমনটা হয়েছে। এবং জেনারেলের সঙ্গে সঙ্গে গিয়ে ইয়ানকে বন্দি করতে যায়। কিন্তু ইয়ান তো তখনই তার তরোয়াল বার করে বলে যে কি, আমাকে বন্দি করবে? তোমাদেরকে আমি এক্ষুনি খতম করব। যদি আমি পার্সিকে এখানে মেরে দিই তাহলে এরপর আর কে রাজা হবে? তখন তো কেবলমাত্র আমি রাজা হতে পারবো, তাই না? কিন্তু সিসি তো তখনই তার তলোয়ারের আঘাতে ইয়ানের তলোয়ার ফেলে দেয় এবং সে এক ঘুষিতে ইয়ানের মুখ থেকে রক্ত উঠিয়ে দেয়। এবং ইয়ান তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সকল সভাসদরা মহারাজকে আবারও সিংহাসনে সাদর আমন্ত্রণে গ্রহণ করে। এবং মহারাজ তো সিংহাসনে বসেই প্রথমে সিসিকে ধন্যবাদ জানায়, কারণ সিসিকে ছাড়া এমনটা তো হতো না। এবং তিনি সিসিকে এবং সিসির ডাকাত দলকে এই সাম্রাজ্যের 1 নম্বর সিক্রেট এজেন্সি হিসেবে ঘোষণা করে, তারা কিনা এবার থেকে এই সমস্ত দুঃসাহসিকতারই কাজ করবে। এবং মহারাজ পার্সিকে এই সাম্রাজ্যের পরবর্তী মহারাজ হিসেবে ঘোষণা করে এবং পার্সি এই সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করে। পার্সি তার সভাসদদের সকলকে জানায় যে সে ঠিক করেই ফেলেছে কাকে সে সাম্রাজ্যের মহারানী বানাবে। এবং সে তো আবারও চায় সিসিকে প্রপোজ করার জন্য। সে বলে যে দেখো, আগে আমরা ডাকাত সর্দারের গ্রামে যে বিয়েটা করেছিলাম ওটা তো অতটা সিরিয়াস ছিল না, আর তখন আমি মহারাজাও ছিলাম না। তাই মহারাজা হয়ে এখন আমি ঠিক করেছি যে তোমাকেই মহারানী বানাবো। এবার সিসি তো তখনই বলে ওঠে যে ধুর, আমি তো ভেবেছিলাম যে কখনোই রাজপ্রাসাদে ঢুকবো না, সেখানে এত কূটনীতি। পার্সি তো তখনই কিউট কিউট করে বলে যে আমার জন্যও যাবে না, তুমি যদি যাও তাহলে প্রতি মাসে আমি তোমাকে 10,000 স্বর্ণমুদ্রা দেব, আর তাছাড়া তুমি তোমার এই এজেন্সিও চালাতেই পারবে। তো এত প্যাম্পারিং পেয়ে সিসিও মহারানী হতে রাজি হয়ে যায় এবং তারপর তারা সুখে শান্তিতে তাদের জীবন কাটায়। এবং এখানেই আমাদের এই ফানি এন্টারটেইনিং মিষ্টি গল্পটা শেষ হয়। তো তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না।
আর এটাও কমেন্ট করে জানিও যে এই গল্পের নায়ক কিন্তু কোনো নায়িকার থেকে সৌন্দর্যের দিক থেকে কম যায় না, কি তাই তো? তোমাদের কি মনে হয়? ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে এক্ষুনি কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা অন করে নাও। তাহলে কিন্তু পরবর্তীকালে আর কোনো ড্রামা মিস হবে না। দেখা হবে পরের ভিডিওতে।